আজকে এখনো অনেকেই আসেনি দেখছি। ঠিক আছে, তাহলে আমরা আগের দিনের ক্লাসে কি পড়ছিলাম? আগের দিনে স্যার আমরা উক্ত অনুক্ত করিয়েছিলেন, কিছুটা প্রথম শুরু করেছিলেন। হুম। আর কারক? কারক বিভক্তি না। হ্যাঁ, কারক বিভক্তি করেছেন। হুম। আচ্ছা বিভক্তি অর্পিতা কারক। ম্যাডাম, আপনি তো আগের ক্লাসে কিংবা তার আগের ক্লাসে ছিলেন না, আপনি দুটো ক্লাস শুনে নিয়েছেন তো? স্যার আমার একটা ক্লাস শোনা হয়েছে। আচ্ছা, কোনটা শুনেছেন? সেখানে আপনি ওই লকার গুলোর অর্থ বলেছিলেন, হুম। আর ওই বিভক্তি কাকে বলে ওই ক্লাসটা শুনেছি। আচ্ছা, মানে আগের দিনের বিভক্তি ক্লাসটা এখনো বিভক্তি শোনা হয়? বিভক্তি না না না, আগের দিনের ক্লাসটা এখনো শুনছি। আচ্ছা, আগের দিনের ক্লাসে তাহলে কি পড়িয়েছিলাম আকাশবাবু, একটু বলুন, উনি একটু শুনে নিন। আগের দিনে বিভক্তি কয় প্রকার হয়েছিল? 21টি বিভক্তি। এক একটি কারকের জন্য এক একটি বিভক্তি হয়। কারক কয় প্রকার? দুই প্রকার কারক হয়, ক্রিয়ান্বয়ী এবং ক্রিয়াজনক। ওটা দুই প্রকার না, কারক কাকে বলে তার জন্য দুটো সংজ্ঞা বলা হয়েছে, বা কারক কাকে বলে তার জন্য দুটো উত্তর দেওয়া হয়েছে। একটা হচ্ছে ক্রিয়ান্বয়ী কারকম, একটা হচ্ছে ক্রিয়াজনক। আর কারক কয় প্রকার বলেছিলাম? কারক 7 প্রকার হয়, আর বিভক্তি কারক 7 প্রকার? 6 প্রকার স্যার। 9 প্রকার হয়। 9 প্রকার। সম্বন্ধটাকে নিয়ে সম্বন্ধ পত্রে নেই, তো সম্বন্ধটাকে কারক হিসেবে ধরা হয় না, ওটা বারবার বলা হয়েছিল। তাহলে ওটাকে বাদ দিলে 6টা কারক। কারক 6টা। আর কটা বিভক্তি? 7টা বিভক্তি হয়। 7টা বিভক্তি। আর এক সময় একটির দ্বারা একটি কারক উক্ত হয়, বাকি সব কারক অনুক্ত থেকে যায়। উক্ত অনুক্ত হয়েছে। আর যেটা উক্ত হয় সেখানে কোন বিভক্তি থাকে? সেখানে উক্ত মাত্রে প্রথমা বিভক্তি হয়। প্রথম বিভক্তি থাকে। যেটাই উক্ত হবে সেখানে সবসময় প্রথমা বিভক্তি থাকবে, আর বাকি যত কারক থাকবে সবগুলো অনুক্ত হবে। অনুক্ত হলে যেই কারক থেকে যেই বিভক্তি হওয়ার কথা সেই কারক থেকে সেই বিভক্তি হবে। তাহলে কর্তৃকারক উক্ত হলে প্রথমা হয়, অনুক্ত হলে কি হয়? তৃতীয়া বিভক্তি হয়। তৃতীয়া হয়। কর্মকারক উক্ত হলে প্রথমা হয়, আর অনুক্ত হলে দ্বিতীয়া। আর করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ এগুলোর ক্ষেত্রে উক্ত হয় না, সেই জন্য এগুলো সবসময় অনুক্ত থাকে বাক্যে। তার জন্য করণ কারক থেকে কোন বিভক্তি হয়? তৃতীয়া থেকে শুরু হয়। তৃতীয়া হয়। সম্প্রদান থেকে কোন বিভক্তি হয়? চতুর্থী বিভক্তি হয়। চতুর্থী হয়। অপাদান থেকে কোন বিভক্তি হয়? পঞ্চমী। আর অধিকরণ থেকে সপ্তমী। ষষ্ঠী বিভক্তি হয় সম্বন্ধ পদ থেকে, যেটি কোনো কারক নয়। ঠিক আছে। আচ্ছা, এরপর আর একটা আমি মেন ভাইটাল জিনিস বলেছিলাম, যে কারক নির্ণয় করতে গেলে সবার প্রথম কাকে খুঁজে বার করতে হয় বাক্যে? ক্রিয়াপদকে সবার প্রথমে বাক্যে খুঁজে বার করতে হয়। তারপর কিছু প্রশ্ন করতে হয় ক্রিয়াকে, যার দ্বারা যে উত্তরগুলো পাই সেগুলোই এক একটা কারক হিসেবে পরিগণিত হয়। তো ক্রিয়াকে কহা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটা কোন কারক হয়? কর্তৃকারক। আচ্ছা, কস্মিকে দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যায় সেটা কোন কারক হয়? সম্প্রদান কারক। কাসমিন বা কুত্রা দিয়ে প্রশ্ন করে যেটা পাওয়া যায় সেটা অধিকরণ কারক। আচ্ছা, কস্কিয়া দিয়ে প্রশ্ন করে যেটা পাওয়া যায় সেটা ষষ্ঠী বিভক্তি। হ্যাঁ, ষষ্ঠী বিভক্তি। সেটা কিন্তু ষষ্ঠী কারক না, সম্বন্ধ পদ আর ষষ্ঠী বিভক্তি। কেন দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যায় সেটা করণ কারক। তাহলে মোটামুটি কারকটা আপনারা সকলেই ভালোভাবে বুঝে গিয়েছেন। এখানে বিশেষ কিছু বলার নেই। আমরা কিছু বাক্য দেখেছিলাম, প্র্যাকটিস করেছিলাম। অর্পিতা ম্যাডাম, আপনি একটু আগে আপলোড হয়েছে, আমি আপলোডে দেখতে পেলাম এই ক্লাসটা, আপনার একটাই আমি দেখলাম, ওই জন্য ওইটাই আমি শুনলাম আজকে। আচ্ছা, তাহলে হয়তো এখনো আপলোড হয়নি, হয়ে যাবে খুব শীঘ্রই। আমি বিষয়গুলো L1 যেহেতু করেছিলাম, আর এবারে শুভ্রজিৎ স্যারও কিছু কিছু করিয়েছে, ওই জন্য বলতে পারছি আর কি। কারকের তো আমাদের L1। ঠিক আছে, তাহলে কারক। আমি জিত বলে ফেলেছি। হ্যাঁ, শুভজিৎ স্যার। হ্যাঁ,
আপনি তাহলে একটু উদাহরণগুলো দেখে নেবেন। আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করেছিলাম, 7টা না 8টা উদাহরণ প্র্যাকটিস করেছিলাম, ওগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে? স্যার আপনি কি কোনো স্লাইড শেয়ার করে পড়িয়েছিলেন? তাহলে ওই স্লাইডগুলো যদি একটু গ্রুপে দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, দেওয়া হবে। আসলে আগের দিন তো পুরোটা পড়ানো হয়নি, একটু ইন্ট্রোডাকশন শুরু হয়েছিল, যার জন্য ওটা আচ্ছা গ্রুপে আচ্ছা, দেওয়া ঠিক হয়নি। আছে, আজকে পুরোটা পড়ানোর পর একবারে দেওয়া হবে পুরোটা। শোনো। ঠিক আছে স্যার। তো এটা আমরা দেখেছিলাম। ঠিক আছে? আপনারা বাড়িতে একটু অভ্যাস করার পর কিংবা দেখার পর এখন আপনাদের কি মনে হচ্ছে যে উক্ত আর অনুক্ত বিষয়টা কি কঠিন লাগছে, না ঠিকই আছে? কারণ বিশেষ কিছু নেই। আমি সবার প্রথমে বলেছিলাম যে বাক্যে ক্রিয়াপদ খুঁজে বার করতে হয়, ক্রিয়াপদকে যেই যেই প্রশ্ন করতে হয় সেগুলো আপনাদের বলা হয়েছে। কহ, কিম, কেনা, কাসমাই, কাসমাত, কাসিয়া, কাসমিন, এগুলো দিয়ে প্রশ্ন করতে হয়। এগুলোর দ্বারা যেগুলো উত্তর পাওয়া যায় সেগুলোই হচ্ছে এক একটা কারক। কর্তৃকারক থেকে প্রথমা, যদি উক্ত হয় তাহলে প্রথমা, অনুক্ত হলে তৃতীয়া, কর্মকারক থেকে উক্ত হলে প্রথমা আর অনুক্ত হলে দ্বিতীয়া। আর করণ থেকে অধিকরণ পর্যন্ত এগুলো সবসময়ই অনুক্ত থাকে, সেই জন্য সবসময়ই এদের থেকে যেই কারক থেকে যেই বিভক্তি হওয়ার কথা সেই কারক থেকে সেই বিভক্তি হয়। করণ কারক হলে তৃতীয়া বিভক্তি, সম্প্রদান কারক হলে চতুর্থী বিভক্তি, অপাদান কারক হলে পঞ্চমী বিভক্তি, সম্বন্ধ পদ থেকে ষষ্ঠী বিভক্তি, আর অধিকরণ কারক থেকে সপ্তমী বিভক্তি। ঠিক আছে? এটা হলো বিভক্তির ব্যবস্থা। আর একটা কথা আমি বলেছিলাম যে আমরা যেমন ইংলিশে করি, যখন অ্যাক্টিভ ভয়েস থাকে তখন কর্তাকে কর্তায় রাখি, কর্মকে কর্মই রাখি, ক্রিয়াপদ যেমন থাকে সেরকম থাকে। কিন্তু যখন আমরা কর্ম প্যাসিভ ভয়েসে করি তখন কি হয়, কর্মটাকে প্রথমে নিয়ে যায়, অবজেক্টিভটাকে প্রথমে নিয়ে যায়, কর্তাটাকে শেষে নিয়ে যায়, তার আগে একটা বাই বসাই। ঠিক আছে? সংস্কৃতেও একই জিনিস হয়। কর্তা কর্তৃকারকে, সরি, কর্তৃবাচ্যে কর্তা প্রথমাতে থাকে কারণ কর্তা উক্ত হয়, কর্ম অনুক্ত হয় তাই দ্বিতীয়াতে থাকে, আর বাদবাকি কারক যেই বিভক্তিতে থাকার কথা সেই বিভক্তিতেই থাকে। আর ক্রিয়াপদ সবসময় কর্তৃবাচ্যে কর্তাকে অনুসরণ করে, অর্থাৎ কর্তা যদি প্রথমার এক বচন থাকে তাহলে ক্রিয়াপদও প্রথমার এক বচন থাকে, প্রথম পুরুষের এক বচন থাকবে। কর্তা যদি প্রথমার দ্বিবচন থাকে তাহলে ক্রিয়াপদও প্রথম পুরুষের দ্বিবচন হবে। বহুবচন থাকলে প্রথম পুরুষের বহুবচন। তারপর কর্তা যদি মধ্যম পুরুষ হয় তাহলে ক্রিয়াপদ মধ্যম পুরুষের এক বচন, দ্বিবচন, বহুবচন। আর উত্তম পুরুষ হলে এক বচন, দ্বিবচন, বহুবচন। কিন্তু কর্মবাচ্যে যখন হবে তখন কিন্তু ক্রিয়াপদ কাকে অনুসরণ করবে? কর্মবাচ্যে কর্মকে অনুসরণ করবে। আর কর্মবাচ্য যেহেতু বলা হচ্ছে তাহলে বোঝাই যাচ্ছে যে কর্মবাচ্যে কর্ম উক্ত হবে তাই কর্ম থেকে প্রথমা হবে। আর কর্তা যেহেতু অনুক্ত হয়ে যাবে, অনুক্ত কর্তা থেকে কোন বিভক্তি হয়? তৃতীয়া বিভক্তি হয়, তাই কর্তা থেকে তৃতীয়া হয়ে যাবে। ঠিক আছে? আর ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করবে, কিন্তু কর্মবাচ্যে ক্রিয়াপদের পর একটা বিশেষ কাজ করতে হয়, সেটা হচ্ছে ধাতুর পর একটা অন্তস্থ যকার লাগাতে হয়, যেটার অর্থ হচ্ছে কর্মণি। ঠিক আছে? তারপর সেখান থেকে আত্মনেপদ করতে হয়। কর্মবাচ্যে সবসময় ধাতু আত্মনেপদই হয়, কিন্তু কর্তৃবাচ্যে যদি ধাতু আত্মনেপদ হয় তাহলে আত্মনেপদের মতো রূপ হয়, যদি পরস্ময় পদ হয় তাহলে পরস্ময় পদের মতো রূপ হয়, আর যদি উভয় পদ হয় তাহলে কখনো পরস্ময় পদ কখনো আত্মনেপদ। কিন্তু কর্মবাচ্যে আর ভাব বাচ্যে ধাতুর রূপ সবসময়ই আত্মনেপদের মতোই হবে, ওখানে পরস্ময় পদ হয় না। ঠিক আছে? এইটুকু সকলের কাছে স্পষ্ট? হ্যাঁ স্যার, স্পষ্ট। আশিস বাবু? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। আমার একটা ছোট্ট একটু কোশ্চেন ছিল, করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বলছি, আপনি তো মানে ধাতুর অনেকটা পার্ট পড়িয়েছেন, হুম তো একটা ধাতু মনে করুন যে দা ধাতু, দা ধাতুর তো অনেকগুলো রূপ আছে, তো সেখানে পরস্মৈপদীর একটা রূপ,
আত্মনেপদীর একটা রূপ, মানে দত্তে দদাতে দদতে। তাহলে অ্যাপ্লিকেশনের জায়গায় আমরা কখন কোনখানে এই অ্যাপ্লিকেশনটা করব, তো সেই জায়গাটা একটু, যেমন দাদারু তার একটা যচ্ছতি যচ্ছতে যচ্ছন্তি রয়েছে, আবার দদাতি দত্ত দত্ত দদতি রয়েছে, আবার আত্মনেপদীতে দত্তে দদাতে দদতে রয়েছে। এই জায়গাতে আমাদের অ্যাপ্লিকেশনের জায়গাটা কোনখানে কিরকম হবে, সেটা একটুখানি যদি বলতেন, মানে যদি এখানে সম্ভব হয় আর কি। তো এই জায়গাটা এসছে কিনা বুঝতে পারিনি এই জায়গাটা আর কি, মানে দত্তে কখনো আত্মনেপদীতে আমরা কোন জায়গায় এই জায়গাটা লাগাবো। আপনাদের আমি মানে আত্মনেপদ পরস্ময় পদ নিয়ে এখনো কিছু বলিনি না? বলেননি ওটা। আচ্ছা, তো ঠিক সেই আছে, তাহলে লকারটা পুরোটাই পড়িয়েছেন, কিন্তু এইগুলোর ব্যবহারটা কেমন ভাবে হয় সেইটাতে, মানে কোন জায়গায় হবে সেই জায়গাটা কি আর হয়নি বলে জিজ্ঞাসা করলাম। মানে যদি পরে পড়ান তাহলে পরেই পড়াবেন, আদারওয়াইজ এইটাকে একটু আমি প্রশ্নটা রইল। যেহেতু উক্ত অনুক্তটা শুরু করেছি, এটা শেষ করি, হ্যাঁ, তারপর আপনাদের আচ্ছা, ওটা দেখি। ঠিক আছে, ওটা ঠিক আছে, এমনিতেই একটা ক্লাসে পড়ানো হয়, আমি ওটা আচ্ছা, মিস করে গেছি, আমি ওটা পড়িয়ে দেবো। ঠিক ঠিক আছে, আছে, কোনো অসুবিধা ওকে নেই। ওকে ওকে। স্যার তাহলে আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলুন। যদি আমি আগের ক্লাসটা করিনি, কারক কাকে বলে এই প্রসঙ্গে হয়তো ক্রিয়া জনকত্বম আর ক্রিয়ান্বয়ী এরকম একটা শুনলাম। তা ক্রিয়া জনকত্বম বলতে কি এখানে শুধুমাত্র কর্তৃকারককেই বলছে? না, সেটার আর জন্য ক্রিয়ান্বয়ী কারকম বলতে বাদ বাকি কারকগুলোর সাথে যেহেতু সরাসরি থাকে না, কিন্তু ক্রিয়া সম্পাদনে যেহেতু সাহায্য করে, হুম, ওই জন্য কি ক্রিয়ান্বয়ী এরকম কিছু বলা হচ্ছে? সেটার জন্যই আগের ক্লাসে আমি বলেছিলাম যে কারকের দুটো সংজ্ঞা হয়, ঠিক আছে? যে কোনো জিনিস আমরা শুনলে আমাদের মনে একটা সাধারণত প্রশ্ন জেগে ওঠে যে কাকে বলে, ঠিক আছে? পশু পশু কাকে বলে, পরিবেশ পরিবেশ কাকে বলে, নদী নদী কাকে বলে, ইত্যাদি নানান প্রশ্ন আমাদের মনে আসতে থাকে, ঠিক আছে? তাহলে কারক কি সেটাও আমাদের একটা প্রশ্ন হয়, ঠিক আছে? কারক কি, তার জন্য কি বলা হচ্ছে যে কারক কি এটা বোঝাবার জন্য সংস্কৃতে কারকের দুটো সংজ্ঞা বলা হয়েছে, বা কারক কাকে বলে সেটার জন্য দুটো উত্তর বলা হয়েছে। একটা হচ্ছে ক্রিয়ান্বয়ী কারকম, আর একটা হচ্ছে ক্রিয়াজনকম কারকম। এরপর ধরুন আমরা প্রথম যে সংজ্ঞাটা আছে ক্রিয়ান্বয়ী কারকম, এই সংজ্ঞাটা প্রথমে ধরি, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলেছি যে বাক্যে সবার প্রথমে যেটা ক্রিয়া সেটাকে খুঁজতে হয়, তারপর ক্রিয়াকে কিছু কিছু দিয়ে প্রশ্ন করে সেই যেই উত্তরগুলো পাওয়া যায় সেই সব কারকগুলোকে বুঝতে হবে, ঠিক আছে? এবার দেখুন, একটা ধরুন বাক্য আছে যে রামাহা স্বহস্তেনা গঙ্গা তীরে গোষ্ঠাৎ ধনম দদাতি, ঠিক আছে? একটু লিখে বললে ভালো বুঝতে পারবে। ভবতঃ ধ্বনিঃ ন আয়াতি। না না, আমি এখন বলছি না। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম। অর্পিতা ম্যাডাম এখন শুনতে পাচ্ছেন তো আপনি? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হুম। ধরুন একটি বাক্য আছে রামঃ স্বহস্তেনা গঙ্গা তীরে গোষ্ঠাৎ ঠিক আছে, এটি একটি বাক্য আছে কি রামঃ স্বহস্তেনা গঙ্গা তীরে স্বস্য গোষ্ঠাৎ দরিদ্রায় ধনম দদাতি, ঠিক আছে? তাহলে এখানে মেন ক্রিয়াপদ হচ্ছে দদাতি, তারপর রামঃ একটা পদ, স্বহস্তেনা একটা পদ,
আচ্ছা, গঙ্গা তীরে একটা পদ, স্পর্শিয়া একটা পদ, হস্তেনা গোষ্ঠাৎ দরিদ্রায় ধনম। ঠিক আছে, এই বাক্যে টোটাল কটা পদ আছে? 8টা পদ আছে। আচ্ছা, পদ কাকে বলে সেটা আমি বলেছি যে সুবন্ত তিঙন্ত হলে তাকে পদ বলে। ঠিক আছে, তাহলে দদাতি হচ্ছে এই বাক্যে একমাত্র তিঙন্ত পদ, আর বাকিগুলো সবগুলো হচ্ছে সুবন্ত পদ। ঠিক আছে, আচ্ছা এরপর দেখুন বাক্যে মেন ক্রিয়াপদ আমি কি বলেছি? দদাতি। দদাতি হচ্ছে মেন ক্রিয়াপদ। এর সঙ্গে বাকি যেই সমস্ত পদগুলো আছে সবকটার সম্বন্ধ আছে। কিভাবে? ক্রিয়াপদকে কহ দিয়ে প্রশ্ন করে রামাহা উত্তর পাওয়া যাচ্ছে, তাই রামাহা এটার ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক বা অন্বয় আছে। ঠিক আছে, তারপর রামাহা কিম দদাতি? ধনম দদাতি, তাই ধনম এইটারও দদাতি এই ক্রিয়াপদের সঙ্গে অন্বয় বা সম্পর্ক আছে। স্বহস্তেনা দদাতি, নিজের হাতে দিচ্ছে। ঠিক আছে, তাহলে স্বহস্তেনা এইটারও দদাতি এই ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক বা অন্যয় আছে। তারপর দরিদ্রায়, এটারও দরিদ্রায় দদাতি, গরিবদের জন্য দিচ্ছে, তাই দরিদ্রায় এই পদটারও দদাতি এই ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক আছে। গোষ্ঠাৎ, ঠিক আছে, গোষ্ঠ এই পদটারও গোষ্ঠাৎ দদাতি, অর্থাৎ সরি এটা গোষ্ঠাৎ নয়, কুশাৎ করতে হবে। গোষ্ঠাৎ হলে তাহলে গাবম দদাতি করতে হবে। কোষাৎ, ঠিক আছে, তাহলে কোষাৎ দদাতি, নিজের কোষ থেকে দিচ্ছে, তাই কোষাৎ এইটারও সম্পর্ক বা অন্যয় দদাতি এই ক্রিয়াতে আছে। স্পর্শিয়া এইটারও দদাতি ক্রিয়াতে অন্যয় আছে, আর গঙ্গা তীরে দদাতি এই পদটিরও দদাতি এই ক্রিয়ায় অন্যয় আছে। ঠিক আছে, তাহলে দেখুন ক্রিয়াপদের সঙ্গে বাক্যে যতগুলো কারক আছে, অর্থাৎ কর্তা, করণ, অধিকরণ, সম্বন্ধ পদ ও অপাদান কারক আর সম্প্রদান কারক আর কর্মকারক, এই সবকটা 6টা কারক আর সম্বন্ধ পদ, টোটাল 6টার কার সঙ্গে অন্যয় আছে? দদাতি এই ক্রিয়ার সঙ্গে অন্যয় আছে। ঠিক আছে, তাই যেহেতু এই প্রত্যেকটির এক একটি করে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক বা অন্যয় আছে, তাই এই সবগুলিকে একসঙ্গে কি বলা যেতে পারে? ক্রিয়ান্বয়ী। যেহেতু এদের ক্রিয়াতে অন্যয় আছে, তাই এগুলিকে বলা হচ্ছে কি? ক্রিয়ান্বয়ী। আর যাদেরই ক্রিয়ার সঙ্গে অন্যয় হবে তাদের কি বলা হবে? কারক বলা হবে। ঠিক আছে, এগুলির যেহেতু ক্রিয়ার সঙ্গে অন্যয় আছে, তাই রামাহা এটা একটা কারক, স্বহস্তেনা এটা একটা কারক, গঙ্গা তীরে এটা একটা কারক, স্পর্শিয়া এটা কারক না, বিভক্তি, পোশাক এটা একটা কারক, দরিদ্রায়া একটা কারক, আর ধনম এটাও হচ্ছে একটা কারক। ঠিক আছে, তাহলে এটা হলো ক্রিয়ান্বয়ী কারকম, এই যে সংজ্ঞাটা ছিল সেটার ব্যাখ্যা। ঠিক আছে, এরপর আরেকটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে ক্রিয়াজনকম কারকম। এখন বলা হচ্ছে দান ক্রিয়ার জনক। ঠিক আছে, জনক মানে কি? সম্পাদক অথবা যে করছে সে। ঠিক আছে, এখন দান ক্রিয়া কে করে? দান ক্রিয়া কে করতে পারে? যিনি, যার মধ্যে প্রাণের সঞ্চার আছে। ঠিক আছে, যিনি মানে এক জায়গায় বসে থাকলে কি দান ক্রিয়া সম্পাদন হবে? মানে উঠে নড়াচড়া করতে হবে, হাত বাড়াতে হবে, ঠিক আছে, যেটা দিচ্ছে সেটা নিতে হবে। এগুলো একমাত্র কার দ্বারা সম্ভব? এই বাক্যে রামের দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি রাম যেহেতু কর্তা, তাহলে দান ক্রিয়ার জনক হিসেবে রামাহা এটারই একমাত্র কারক হওয়া উচিত। বাদ বাকি যেহেতু এগুলো দান ক্রিয়ার জনক নয়, ঠিক আছে, তাহলে এগুলো কারক হবে কি করে? এই সংজ্ঞার দ্বারা, ক্রিয়াজনকম এই সংজ্ঞার দ্বারা এগুলো কারক হবে কি করে? তখন বলা হচ্ছে যে ক্রিয়াজনকম এই যে সংজ্ঞাটা বলা হয়েছে, এটার অর্থ হচ্ছে কর্তার দ্বারা পরম্পরাগত ভাবেও যারা ক্রিয়ার প্রতিজনক তাদেরকেও কারক বলা হবে। এখন দেখুন রাম দিচ্ছে, এখন রামের যদি হাত না থাকে তাহলে কি দান ক্রিয়াটা সম্পন্ন হবে? কখনোই হবে না। তাই রামের সঙ্গে
ভায়া রাম, এই স্বহস্তেনা এটা দান ক্রিয়ার সঙ্গে সম্পর্ক আছে। ঠিক আছে, গঙ্গা তীর না থাকলে কিংবা কোনো অধিকরণ যদি না থাকে, তাহলে রাম কোথায় থেকে দান করবে? থাকার জায়গায় না থাকলে সে নিচে পড়ে যাবে। ঠিক আছে, তাই অধিকরণ কারকও রাম অর্থাৎ কর্তার দ্বারা দান ক্রিয়াতে জনক হিসেবে গ্রহণ করা যেতে পারে। তারপর কোষাত, রামের যদি কোষই না থাকে, ধন ধন রাখার জায়গায় না থাকে, কিংবা সে যদি অত্যন্ত গরিব হয়, ঠিক আছে, তার কোষে কোনো ধনই নেই, তাহলে সেই ক্ষেত্রে কোষ না থাকলে দান ক্রিয়া সম্পন্ন হবে না। ঠিক আছে, ধনম, এখন কোষ আছে কিন্তু ধন নেই সেখানে, তাহলেও দান ক্রিয়া সম্পন্ন হবে না। কিংবা যাদেরকে দেবে তারা যদি না থাকে, তাহলেও দান ক্রিয়া সম্পন্ন হবে না। ঠিক আছে, তাহলে ক্রিয়া জনকম কারকম এই সংজ্ঞাটা ধরলে ডাইরেক্ট ক্রিয়াতে কর্তা জনক হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু বাকি যেই সমস্ত কারকগুলো সেগুলো কিন্তু কর্তার দ্বারা দান ক্রিয়াতে অন্বয়যুক্ত হচ্ছে বা দান ক্রিয়ার জনক হিসেবে পরিগণিত হচ্ছে। সেগুলো যদি কর্তার সঙ্গে ক্রিয়ার প্রতি জনক না হতো, তাহলে সেগুলোকে কারক বলা হতো না। কিন্তু সেটা করলে তাহলে বাক্যটাই অসম্পূর্ণ থেকে যেত, যেহেতু কারক না হলে বিভক্তি হবে না, বিভক্তি না হলে পদ হবে না, তাহলে সেগুলোর বাক্যে প্রয়োগ করা যেত না। ঠিক আছে, তাই ক্রিয়া জনকম কারকম এই দিক থেকে দেখতে গেলে কর্তার সঙ্গে কর্ম ইত্যাদি কারকগুলো ক্রিয়ার প্রতি জনক হয়। সাক্ষাৎ জনক হচ্ছে কর্তা, বাদ বাকি যে সমস্ত কারকগুলো সেগুলো হচ্ছে পরম্পরাগতভাবে ক্রিয়ার প্রতি জনক বা ক্রিয়ার কারক। ঠিক আছে, আর ক্রিয়ান্বয়ী কারকম এই সংজ্ঞাটা ধরলে প্রত্যেকটা কারকের ডাইরেক্ট যেহেতু ক্রিয়ায় অন্বয় হচ্ছে, তাই ক্রিয়ান্বয়ী কারকম এই সংজ্ঞাটা বলা যেতে পারে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, আর কিছু প্রশ্ন নেই তো? না স্যার, এবার নতুন করুন স্যার, শুরু করুন। স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, স্যার। তাহলে এটা আমরা আগের দিন এটা পড়েছিলাম, আর একবার দেখা যাক এখানে কি লেখা আছে। ঠিক আছে, তাহলে আপনাদের আর একটু মনে থাকবে ব্যাপারটা। কি বলা হয়েছিল যে এক সময়ে একটির দ্বারা অর্থাৎ একটি ক্রিয়ার দ্বারা একটি কারক উক্ত হয়, বাকি সব কারক অনুক্ত হয়ে যায়। ঠিক আছে, তাহলে কর্তৃবাচ্যে যেহেতু কর্তা উক্ত হয়, তাই কর্তৃকারক উক্ত হয়, বাকি সব কারক অনুক্ত হয়। যে কারকটি তিঙের দ্বারা অর্থাৎ ক্রিয়ার দ্বারা উক্ত হয় সেটি প্রথমান্ত থাকে। ঠিক আছে, তাহলে কর্তৃবাচ্যে কর্তা যেহেতু উক্ত হয় তাই কর্তা থেকে প্রথমা, আর কর্মবাচ্যে কর্ম যেহেতু উক্ত হয় তাই কর্ম থেকে প্রথমা। ঠিক আছে, আর যে কারকগুলি অনুক্ত তারা নিজস্ব স্থানে থাকে, সে নিজস্ব স্থানগুলি হলো অনুক্ত কর্ম থেকে দ্বিতীয়া, অনুক্ত কর্তা আর করণ থেকে তৃতীয়া, অনুক্ত সম্প্রদান থেকে চতুর্থী, অনুক্ত অপাদান থেকে পঞ্চমী, আর অনুক্ত অধিকরণ থেকে সপ্তমী। ঠিক আছে, আচ্ছা, এরপর একটা জিনিস আমি বারবার আগের দিন বলেছিলাম যে কর্তৃকারকে যখন কর্তৃবাচ্যে যখন কর্তায় প্রথমা থাকছে, ঠিক আছে, সেটা কর্তা, আর কর্মে দ্বিতীয়া থাকছে বলে সেটা কর্ম, কিন্তু কর্মবাচ্যে কর্তা তৃতীয়াতে চলে যাচ্ছে আর কর্ম প্রথমাতে চলে আসছে, মানে এটির মানে এই নয় যে কর্মটা কর্তৃ হয়ে গেল। ঠিক আছে, কর্মটা কর্তা কখনোই হয় না, শুধুমাত্র বিভক্তির পরিবর্তন হয়। বাচ্য পরিবর্তন হলে কখনোই কারকের পরিবর্তন হয় না। কর্তৃকারক কর্তৃকারকই থাকে,
কর্মকারক কর্মকারকই থাকে, কিন্তু যেহেতু কর্তা উক্ত হয় তাই কর্তায় প্রথমা হয়, আর যেহেতু কর্ম উক্ত হয় তাই কর্ম প্রথমা হয়। ঠিক আছে, এমন নয় যে কর্মটা প্রথমা হয়ে যাচ্ছে মানে কর্মটা কর্তা হয়ে গেল, সেটা কখনোই না। ঠিক আছে, কর্ম কর্মই থাকে, কর্তা কর্তাই থাকে, শুধুমাত্র বিভক্তিতে পরিবর্তন হয়। এটা আমি বারবার বলছি এই কারণেই, এইটা অনেক মানে বড় বড় সংস্কৃত পড়া মানুষদেরও ভুল হয়ে যায়। সে কর্তৃবাচ্যে কর্তা প্রথমাতে আছে, ঠিক আছে, কর্মবাচ্যে কর্ম যেহেতু প্রথমাতে থাকে তাহলে কর্মটা হয়তো কর্তা হয়ে যায়। ঠিক আছে, এরকম কখনোই ভাববেন না। কর্ম সবসময় কর্মই থাকে, কর্তা সবসময় কর্তাই থাকে। শুধুমাত্র চেঞ্জ কোথায় হয় তাহলে? বিভক্তি চেঞ্জ হয়। শুধুমাত্র বিভক্তির চেঞ্জ হয়, বাকি সবকিছু একই রকম থাকে। আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে? কর্তনী মানে ক্রিয়া কর্তাকে উক্ত করে, আর কর্মণি মানে তিং প্রত্যয় বা ক্রিয়া কর্মকে উক্ত করে। প্রত্যয় একসময় একটিকে উক্ত করতে পারে বলে অন্য কারকগুলি স্বাভাবিকভাবেই অনুক্ত থেকে যায়। বাক্য কর্তরি হোক অথবা কর্মণি হোক, কর্তা কর্তায় থাকে এবং কর্ম কর্মই থাকে। কর্মণি বাক্যে কর্ম প্রথমা বিভক্তিতে বসানো হয় এবং কর্তা তৃতীয়া বিভক্তিতে বসানো হয়, কিন্তু কর্তা প্রথমা থেকে তৃতীয়াতে রূপান্তরিত হওয়া মানে কর্তাটা কর্ম হয় তা কিন্তু নয়, কর্তা কর্তায় থাকে। এবং যে ক্রিয়ার যে কর্তা সেই ক্রিয়ার কর্ম হবে কি করে, সেটা কখনোই হতে পারে না। তাই কর্ম দ্বিতীয়া থেকে প্রথমাতে রূপান্তরিত হওয়া মানে কর্ম কর্মই থাকে, কর্তা হয় না। ঠিক আছে, মোট কথা বাক্য রচনার ভঙ্গি পরিবর্তন হলেও কর্তাকে কর্তাই বলতে হবে এবং কর্মকে কর্মই বলতে হবে, এটা আমরা আগের দিনও দেখেছিলাম। ঠিক আছে, তাহলে এই স্লাইডটা থেকে আমরা কি সার অংশ পেলাম? প্রথমত বাক্যে সবার প্রথমে ক্রিয়াপদ খুঁজতে হবে, এরপর দেখতে হবে প্রথমা কোথায় আছে। যদি দেখি যে কর্তা প্রথমাতে আছে, ঠিক আছে, তাহলে কর্তৃবাচ্যে আছে বাক্য। যদি কর্তৃবাচ্যে থাকে কর্তা প্রথমাতে, কর্ম দ্বিতীয়াতে, করণ তৃতীয়াতে, সম্প্রদান চতুর্থী, অপাদান পঞ্চমী আর অধিকরণ সপ্তমী। আর যদি কর্মবাচ্যে থাকে তাহলে কর্ম থেকে প্রথমা থাকবে, আর কি হবে? ধাতুর পর একটা অন্তস্থ ইয়কার যোগ হবে, আর আত্মনেপদে হবে ধাতু সবসময়। ঠিক আছে, আর যেহেতু কর্ম উক্ত হয় তাই কর্ম প্রথমাতে থাকে, কর্তা যেহেতু অনুক্ত হয়ে যায় কর্তা তৃতীয়াতে চলে যায়, করণ কারকও তৃতীয়াতে থাকবে, সম্প্রদান কারকও তৃতীয়াতে থাকবে, সম্প্রদান চতুর্থীতে থাকবে, অপাদান পঞ্চমীতে থাকবে, আর অধিকরণ সপ্তমীতে থাকবে। ঠিক আছে, এটুকু সকলে বুঝেছেন এই স্লাইডটা? হ্যাঁ স্যার। এরপর নেক্সট স্লাইড, যেটা আমি এতক্ষণ বলছিলাম যে ধাতুর পর একটা অন্তস্থ আকার যোগ হয়ে যায়, সেটা কিভাবে হয় একটু দেখা যাক। যখন তিং প্রত্যয় কর্মকে উক্ত করে অথবা বাক্য কর্ম নিতে হবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস আপনারা বারবার পাবেন, সেটা হচ্ছে কর্তরি আর কর্মণি। কর্তরি আর কর্মণি, কর্তৃবাচ্যে কিংবা কর্মবাচ্যে বলা হয় না। ঠিক আছে, তার কারণ হচ্ছে কর্তৃবাচ্য আর কর্মবাচ্য এই দুটি শব্দ হচ্ছে বাংলা শব্দ। ঠিক আছে, সংস্কৃতে কর্তৃবাচ্য কর্মবাচ্য শব্দগুলো অসাধু, অর্থাৎ সেগুলো ব্যাকরণগতভাবে সিদ্ধ নয়। ঠিক আছে, কিন্তু কি কর্তরি হচ্ছে ব্যাকরণগতভাবে সিদ্ধ, যার অর্থ হচ্ছে কর্তৃবাচ্য, আর কর্মণি যেটা হচ্ছে ব্যাকরণগতভাবে সিদ্ধ, যার অর্থ হচ্ছে কর্মবাচ্য। ঠিক আছে, তাই যেহেতু আমরা এখন সংস্কৃত পড়ছি তাই বারবার কর্তৃবাচ্য কর্মবাচ্য না বলে আমরা সবসময় কর্তরি আর কর্মণি এই দুটো শব্দই ব্যবহার করব। ঠিক আছে, এটা মাথায় রাখবেন সকলে। তাহলে এখানে কি বলা হচ্ছে? যখন তিং প্রত্যয় কর্মকে উক্ত করে অথবা বাক্য কর্ম নিতে হবে, অর্থাৎ বাক্য যখন কর্মবাচ্য হবে তখন মূল ধাতুতে একটি অন্তস্থ যকার এবং তে যোগ করতে হবে। ঠিক আছে, তে কেন? কারণ বললাম যে কর্মবাচ্য আর ভাববাচ্যে ধাতু সবসময় আত্মনেপদ হয়ে যায়। ঠিক আছে, ধাতু যদি পরস্ময় পদ থাকে তাও কর্তৃবাচ্য আর কর্মবাচ্যে ধাতু সবসময় আত্মনেপদ হয়ে যায়। যেমন পট হচ্ছে মূল ধাতু, এখন পট ধাতু হচ্ছে পরস্ময় পদ ধাতু, আমরা সকলেই জানি, পঠতি পঠতঃ পঠন্তি। ঠিক আছে, পট মূল ধাতু, তারপর একটা অন্তস্থ যকার
আর আত্মনেপদের প্রথম আর একবচনে কি হয়, তে হয়। ঠিক আছে, তাই পুরোটাকে যোগ করে কি পেলাম আমরা পঠ্যতে। এই পঠ্যতের সর্বলকারে এবং সর্ববচনে এবং সর্বপুরুষে 90টি রূপ হবে। কারণ কি 10টা লকার আর এক একটা লকারে 9টা করে রূপ। ঠিক আছে, তাই 9 10 90, 90টা টোটাল রূপ হবে। মূল ধাতুতে যে তেগ যোগ করা হলো সেটা হচ্ছে আত্মনেপদ নামক প্রত্যয়। এটা আপনাদের আগে দেখানো হয়ে গেছে। আত্মনেপদের 9টা প্রত্যয় আর পরস্ময় পদের 9টা প্রত্যয়। তি তাস অন্তি, সি থাস থা, মিব্বাসমাস। আর আত্মনেপদের ক্ষেত্রে ত আতম ঝ, থা সা থাম ধ্বম, ইট বহিম আহিং। ঠিক আছে, ধাতুতে কর্মণীতে ব্যবহার করলে সর্বদা আত্মনেপদ নামক প্রত্যয়ই যোগ করতে হবে। ধাতু মূলত পরস্মৈপদী হলেও, যদিও ধাতু পরস্মৈপদী হোক, তাও কি করতে হবে, যখন আমরা কর্মবাচ্যে বাক্য করব তখন সবসময় ধাতু থেকে কি হবে, আত্মনেপদী হবে, পরস্মৈপদ হবে না। ঠিক আছে, সকলে বুঝেছেন এটা? হ্যাঁ স্যার। এবার তাহলে কিছু উদাহরণ দেখা যাক। দেখুন কি বলা হচ্ছে, রামাহা আচ্ছা, এখানে কারকটা কি আর একটু বিশ্লেষণ করা হচ্ছে। কি বলা হচ্ছে যে রামাহা বিদ্যালয়ম গচ্ছতি, এই বাক্যটা কিসে আছে, কর্তৃবাচ্যে আছে। কারণ কি কি দেখে আমরা বুঝলাম বাক্যটা কর্তৃবাচ্যে আছে? কর্তৃকারক প্রথমায় রয়েছে। কর্তা প্রথমাতে আছে আর ধাতুর পর আমরা অন্তস্থ জকার এখানে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, পরস্ময় পদ আছে, তাই বুঝলাম কি বাক্যটা কর্তৃবাচ্যে আছে। ঠিক আছে, তাহলে আমি কি বলেছি, কর্তৃবাচ্যে থাকলে কর্তাকে ক্রিয়াপদ অনুসরণ করবে। এখানে দেখুন রামাহা, এটা হচ্ছে প্রথমার এক বচন। ঠিক আছে, রামাহা হচ্ছে প্রথম পুরুষ, তাই গচ্ছতি এখানেও কি হলো, প্রথমার এক বচন হলো। ঠিক আছে, রামাহা কর্তৃকারকম প্রথমায়াহ একবচনম, বিদ্যালয়ম কর্মকারকম। ঠিক আছে, আর গচ্ছতি হচ্ছে ক্রিয়াপদম। এখন যেহেতু রামাহা এটা প্রথমার এক বচনে আছে, তাই ক্রিয়াপদেরও রূপ কিরকম হলো, প্রথম পুরুষের এক বচনে হলো। ঠিক আছে, রামাহা বিদ্যালয়ও গচ্ছতি, এখানে দেখুন কর্ম দ্বিতীয়ার দ্বিবচন হলো, কিন্তু রামাহা যেহেতু প্রথমার এক বচনে আছে, গচ্ছতি এখানে কিন্তু প্রথমাই আছে। কারণ কি, যেহেতু বাক্যটা কর্তৃবাচ্যে আছে আর কর্তা যেহেতু প্রথমার এক বচনে আছে, তাই ক্রিয়াপদও প্রথমার এক বচনেই রয়েছে। ঠিক আছে, এমন নয় যে কর্ম দ্বিতীয়ার দ্বিবচনে হয়ে যাচ্ছে বলে ক্রিয়াপদও দ্বিতীয়ার দ্বিবচন হয়ে যাবে, তা কিন্তু নয়। কারণ কি, বাক্য হচ্ছে কর্তৃবাচ্যে আছে, কর্তা প্রথমাতেই আছে আর এক বচনে আছে, তাই ক্রিয়াপদে কি হলো, এক বচনেই থাকবে। ঠিক আছে, তারপর রামৌ বিদ্যালয়ম গচ্ছতঃ, এখানে কিন্তু আবার দেখুন রামৌ হচ্ছে প্রথমার দ্বিবচন আছে। ঠিক আছে, সেই জন্য ক্রিয়াপদ কি হলো, প্রথমার দ্বিবচনে হয়ে গেল, রামৌ গচ্ছতঃ। এখন গম ধাতুর প্রয়োগে যেখানে যাওয়া হয় সেখানে সবসময় দ্বিতীয়া হয়। এটা আপনারা খাতার কোনো একটা বিশেষ জায়গায় লিখে রাখবেন, যেটা আপনাদের সবসময় চোখে পড়বে। ঠিক আছে, কারণ এই ভুলটা সবসময় হয়, যেখানে যাওয়া হয় সেই ক্ষেত্রে গম ধাতু কিংবা গমনার্থক যে কোনো ধাতুর যদি প্রয়োগ থাকে, গচ্ছতি কিংবা ইয়াতি, ঠিক আছে, কিংবা আম, আম, গম ধাতু মানে গমনার্থক যে কোনো ধাতু হতে পারে, গচ্ছতি, ইয়াতি ইত্যাদি। আরো এই মুহূর্তে আমার আর গমনার্থক ধাতু মনে পড়ছে না। ঠিক আছে, তাহলে গমনার্থক যে কোনো ধাতুর যদি প্রয়োগ থাকে বাক্যে, তাহলে যেখানে যাওয়া হবে সেখানে সবসময় দ্বিতীয়া বা দ্বিতীয়া বিভক্তি হবে। ঠিক আছে, যেমন এখানে দেখুন রামৌ বিদ্যালয়ম গচ্ছতঃ, এখানে যেহেতু গম ধাতুর প্রয়োগ আছে আর বিদ্যালয়ে যাচ্ছে, সেই জন্য কি হবে, এখানে দ্বিতীয়া হলো, রামৌ বিদ্যালয়ম গচ্ছতঃ। এখন রামৌ এখানে যেহেতু প্রথম পুরুষের দ্বিবচন আছে, তাই ক্রিয়াপদের কি আছে, দ্বিবচন আছে। ঠিক আছে, রামৌ হচ্ছে কর্তৃকারকম প্রথমায়াহ দ্বিবচনম, বিদ্যালয়ম হলো কর্মকারকম আর গচ্ছতঃ হলো ক্রিয়াপদম, প্রথম পুরুষের দ্বিবচন, যেহেতু কর্তাও দ্বিবচনে আছে। ঠিক আছে, এখন দেখুন রামৌ বিদ্যালয়ান গচ্ছতঃ, এখানে কর্ম বা দ্বিতীয়ার বহুবচন হলো কর্মতে, কিন্তু রামৌ এখানে যেহেতু দ্বিবচনই আছে, ক্রিয়াপদেও কিন্তু দ্বিবচনই রয়েছে। এমন নয় যে কর্মটা
দ্বিতীয়ার বহুবচন হয়ে গেছে বলে ক্রিয়াপদরাও বহুবচনে যাচ্ছে। ঠিক আছে, তার কারণ কি, কর্তৃবাচ্য বাক্য। এইভাবে রামাহা বিদ্যালয়ম গচ্ছন্তি, ঠিক আছে, রামেনা বিদ্যালয়ঃ গম্যতে। এরপর হচ্ছে রামাহা বিদ্যালয়ম গচ্ছন্তি, এখানেও দেখুন যেহেতু কর্তা প্রথম পুরুষের বহুবচনে আছে তাই ক্রিয়াপদ কি আছে, প্রথম পুরুষের বহুবচনে আছে। ঠিক আছে, এখন রামাহা বিদ্যালয়ম বিদ্যালয়ৌ গচ্ছন্তি, এখানে কর্মপদ দ্বিতীয় দ্বিবচনে আছে বলে গচ্ছন্তি এখানে কিন্তু দ্বিবচন হলো না। কারণ কি, কারণ কর্তা হচ্ছে প্রথম পুরুষের বহুবচনে আছে। ঠিক আছে, তাই রামাহা গচ্ছন্তি। যদিও বিদ্যালয়েও এখানে দ্বিবচন আছে, গচ্ছতঃ হচ্ছে না, কারণ গচ্ছন্তি এটা রামাহা এটাকে অনুসরণ করছে। কর্মবাচ্যের ক্ষেত্রে কিন্তু ঠিক তার উল্টোটা, ক্রিয়াপদ সবসময় কর্মকে অনুসরণ করবে। যেমন একটা উদাহরণ দেখুন, এখানে রামাহা বিদ্যালয় রামেণ বিদ্যালয়ঃ গম্যতে। এবার আমরা যেটা পড়েছি সেটা মনে করুন, প্রথমে হচ্ছে ধাতু খুঁজতে হবে, ধাতুর মেন যে ধাতু তারপর একটা অন্তস্থ জকার যোগ করতে হবে। মেন ধাতু হচ্ছে গম ধাতু, তারপর একটা অন্তস্থ যোগ করে গম্যা, তারপর আত্মনেপদের প্রথম পুরুষের একবচনে কি হয়, যেমন সেবাতে রূপ হয় সেরকম গম্যাতে রূপ হচ্ছে। ঠিক আছে, তাহলে কর্মবাচ্যের ক্ষেত্রে বা কর্মনীতের যেরকম সব কন্ডিশন ছিল, ধাতুর ক্ষেত্রে সব কন্ডিশন প্রযুক্ত হলো। তারপর কি বলা হয়েছিল, কর্মতে প্রথমা হবে, যেহেতু কর্ম উক্ত হবে কর্মতে প্রথমা হবে। ঠিক আছে, তাহলে দেখুন বিদ্যালয়ম এটা কর্মকারক, এখানে প্রথমা হলো তাই বিদ্যালয়ঃ হলো। আর কর্তা অনুক্ত হয়ে যাবে, অনুক্ত হলে অনুক্ত কর্তা থেকে তৃতীয়া বিভক্তি হয়, তাই রামেণা এখানে কি হলো, তৃতীয়া হলো, তাই বাক্যটা কি হলো, রামেণা বিদ্যালয়ঃ গম্যতে। এখন দেখুন রামেনা এটা কিন্তু কর্তৃপদী, এখানে তৃতীয়া হয়ে গেল মানে এটা করণ তা কিন্তু না, অনুক্ত কর্তা থেকেও তৃতীয়া হয়। ঠিক আছে, তাই কর্তৃপদ। তারপর বিদ্যালয়ঃ এখানে প্রথমার একবচন, প্রথমা হয়ে গেল বলে এমন নয় যে কর্মপদটা কর্তা হয়ে গেল, তা কিন্তু নয়, শুধুমাত্র বিভক্তির পরিবর্তন হলো, কারক যে যে কারক ছিল সেই কারকই আছে। ঠিক আছে, এখন দেখুন বিদ্যালয়ঃ এটা হচ্ছে প্রথমার একবচন, তাই গম্যতে এখানেও কিন্তু প্রথমার একবচনে হলো, বিদ্যালয়ঃ গম্যতে, রামেণ বিদ্যালয়ঃ গম্যতে। রামাভ্যাম এখানে তৃতীয়া দ্বিবচন হলেও গম্যতে এখানে কিন্তু দ্বিবচন হচ্ছে না, সেবতে সেবেতে যেমন হয় এখানে কিন্তু গম্যতে হচ্ছে না। তার কারণ কি, বিদ্যালয়ঃ এটা কিন্তু একবচনেই আছে। ঠিক আছে, যেহেতু কর্মবাচ্যে ক্রিয়াপদ সবসময় কর্মকে অনুসরণ করবে, কর্ম যেহেতু প্রথমার একবচনে আছে তাই এখানে একবচনই আছে, এখানে তৃতীয়া দ্বিবচন হচ্ছে বলে এখানেও তৃতীয়া দ্বিবচন হচ্ছে না। তারপর রামেণ বিদ্যালয়ৌ গম্যেতে, এখানে দেখুন রামেণ এখানে তৃতীয়ার একবচন আছে বলে গম্যতে এখানে কিন্তু তৃতীয়ার একবচন হচ্ছে না। কারণ কি, বাক্য কর্মবাচ্যে আছে, কর্মবাচ্যে থাকলে কর্ম সবসময় ক্রিয়াপদ সবসময় কর্মকে অনুসরণ করবে, তাই বিদ্যালয়ৌ এটা যেহেতু কর্ম আর এটা প্রথমা দ্বিবচনে আছে তাই গম্যেতে এখানেও কিন্তু দ্বিবচন হচ্ছে। কখনোই রামেণ এখানে প্রথমার একবচন তৃতীয়ার একবচন আছে বলে গম্যতে এখানে তৃতীয়ার একবচন হবে না। ঠিক আছে, তারপর আচ্ছা এখানে দেখুন রামাইহি বিদ্যালয়ৌ গম্যেতে, এখানে রাম শব্দটা প্রথমার বহুবচন করা হচ্ছে তাই বিদ্যালয়ৌ গম্যন্তে হচ্ছে না কিন্তু, কারণ কি বিদ্যালয়ৌ এটা দ্বিবচনই আছে। ঠিক আছে, এইভাবে রামে বিদ্যালয়াঃ গম্যন্তে, এখানে যেহেতু বিদ্যালয়াঃ বহুবচন আছে তাই ক্রিয়াপদও বহুবচনে হলো। ঠিক আছে, কর্তা একবচনে আছে কিন্তু যেহেতু কর্মবাচ্যে আছে বাক্যটা তাই ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে বহুবচনান্তই হচ্ছে, একবচনান্ত হচ্ছে না। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন কিভাবে কর্তৃবাচ্যে ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করছে আর কিভাবে কর্মবাচ্যে ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করছে, সেটা স্পষ্ট হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর যেগুলো পড়লাম সেগুলোরই আর একটু মানে ভিন্ন উদাহরণ দিয়ে দেখানো হচ্ছে আর একটু ব্যাখ্যা করা হচ্ছে। কি বলা হচ্ছে, যে ক্রিয়ায়া কর্তা, এটা হচ্ছে কর্তারি কর্তৃবাচ্যের ক্ষেত্রে নিয়মগুলো। কি কি নিয়ম,
প্রথমে বলা হচ্ছে কি ক্রিয়ায়া কর্তা উক্তঃ স্যাৎ অন্যানি সর্বাণি অপি কারকানি অনুক্তানি ভবেয়ুঃ, অর্থাৎ ক্রিয়ার দ্বারা কর্তা উক্ত হবে অর্থাৎ প্রাধান্য পাবে, বাকি সব কারক অনুক্ত হবে অর্থাৎ প্রাধান্য পাবে না। এটা আমি প্রথম দিনই বলেছিলাম। উক্ত আর অনুক্ত জিনিসগুলো যদি আপনাদের মনে রাখতে কঠিন মনে হয় কিংবা একটু ক্রিটিক্যাল মনে হয়, আপনারা এই উক্তর জায়গায় প্রাধান্য পাওয়া আর অনুক্তর জায়গায় প্রাধান্য না পাওয়া জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে প্রাধান্য পাওয়া মানে কি, সেটা প্রধান হবে বাক্যে, তাকে আহ একদম প্রধান হিসেবে গ্রহণ করা হবে। এখন কার দ্বারা প্রাধান্য পাবে? ক্রিয়ার দ্বারা প্রাধান্য পাবে, ঠিক আছে? তাহলে কর্তৃবাচ্য হলে ক্রিয়া কর্তাকে প্রাধান্য দেবে, তাই কর্তা প্রথমাতে থাকবে, আর বাকি সব প্রাধান্য পাবে না, সেই জন্য যার যেখানে থাকার কথা সে সেখানেই থাকবে। কর্মবাচ্য হলে ক্রিয়ার দ্বারা কর্ম প্রাধান্য পাবে, আর বাকি সব কারকের যে যেই বিভক্তিতে থাকার কথা সে সেই বিভক্তিতেই থাকবে, ঠিক আছে? দেখুন, যেমন একটা উদাহরণ হচ্ছে রামঃ ছাগলান দণ্ডাভ্যাম তাড়য়িত্বা ক্ষেত্রা গৃহে আনয়তি। বাক্যটার অর্থ কি? রাম ছাগলগুলিকে দুটি লাঠির দ্বারা মারতে মারতে মাঠ থেকে বাড়িতে আনছে, ঠিক আছে? এখন দেখুন, এই বাক্যের ক্রিয়াপদ হলো আনায়াতি। আনায়াতি হচ্ছে ক্রিয়াপদ, অর্থাৎ আনছে, যেটার অর্থ হচ্ছে নিয়ে আসছে। ক্রিয়াপদটিকে কহ দিয়ে প্রশ্ন করলে রামঃ এই উত্তরটি পাওয়া যায়, ঠিক আছে? তাহলে কহ আনায়াতি, রামঃ আনায়াতি। তাই রাম হলো এখানে কর্তৃপদ। রামঃ এই পদটিতে প্রথমার একবচন আছে, ঠিক আছে? কর্তৃকারকে যেহেতু প্রথমা হয় তাই রামঃ এখানে প্রথমার একবচন আছে। আচ্ছা, আর বাক্যের ক্রিয়াপদটিও প্রথম পুরুষের একবচনে আছে, ঠিক আছে? আনায়াতি যেহেতু এই বাক্যটা কর্তৃবাচ্যে আছে তাই আনায়াতি রামঃ এটাকে অনুসরণ করে আনায়াতি এখানেও প্রথম পুরুষের একবচন আছে, ঠিক আছে? তাই এই বাক্যে আনায়াতি ক্রিয়ার দ্বারা রামঃ এই কর্তৃপদটি প্রাধান্য পাচ্ছে বা উক্ত হচ্ছে। এখানে দেখুন তাহলে ক্রিয়াপদ আনায়াতি কাকে প্রাধান্য দিচ্ছে? রামঃ এই কর্তৃপদটিকে প্রাধান্য দিচ্ছে বা উক্ত করছে। কারণ কর্তা যেই লিঙ্গ, যেই পুরুষ, যেই বচন, ক্রিয়াপদটিরও সেই পুরুষ সেই বচন, ঠিক আছে? বাক্যে কিম দিয়ে প্রশ্ন করলে ছাগলান এই উত্তরটি পাওয়া যাচ্ছে, ঠিক আছে? রামঃ গৃহে কিম আনয়তি ছাগলান, ঠিক আছে? এই ছাগল শব্দ হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তার বহুবচনে হচ্ছে দ্বিতীয়ার বহুবচনে হচ্ছে ছাগলান। তাহলে কিম দিয়ে প্রশ্ন করে যেহেতু ছাগলান এই উত্তরটি পাওয়া যাচ্ছে, যেটি দ্বিতীয়ার বহুবচনে আছে। কেন দিয়ে প্রশ্ন করে দণ্ডাভ্যাম, ঠিক আছে? কার দ্বারা মারতে মারতে আনছে দণ্ডাভ্যাম, লাঠির দ্বারা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কেন দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, তাই সেটা তৃতীয়া দ্বিবচনে আছে যেহেতু করণ কারক। আচ্ছা, কস্মাৎ দিয়ে প্রশ্ন করে ক্ষেত্রাৎ এই উত্তরটি পাওয়া যাচ্ছে, যেটি হচ্ছে অপাদান কারক, অপাদান কারকে পঞ্চমীর একবচন। তারপর ক্রিয়াকে কস্মিন দিয়ে প্রশ্ন করে গৃহে এই উত্তরটি পাওয়া যাচ্ছে। কস্মিন দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যায় সেটা অধিকরণ কারক, অধিকরণ কারকে সপ্তমী, তাই সপ্তমীর একবচন আছে। এখানে ক্রিয়াপদ বাক্যের অন্য পদগুলিকে অনুসরণ করেনি। করলে যেই পদে যেই লিঙ্গ, যেই বিভক্তি, যেই বচন, ক্রিয়াপদেরও পুরুষ বচন হতো। ক্রিয়াপদের দ্বারা যেহেতু কর্তা প্রাধান্য পাচ্ছে সেহেতু বাক্যে কর্তার যেই লিঙ্গ, বিভক্তি, বচন, ক্রিয়াপদেরও সেই পুরুষ সেই বচন হয়েছে, ঠিক আছে? যদি ক্রিয়াপদের দ্বারা কর্তৃবাচ্যে ছাগলান এটা প্রাধান্য পেত, তাহলে এখানে বহুবচন ছিল বলে এখানেও বহুবচন হতো। কিন্তু যেহেতু এটা কর্তৃবাচ্যে কর্তার কি প্রাধান্য দেওয়া হয় বা কর্তা উক্ত হয়, তাই কর্তায় যেহেতু একবচন আছে আনায়াতি, এখানেও একবচন হবে, ঠিক আছে? তাহলে কর্তৃবাচ্যটা এখন পুরোপুরি ভাবে সবার কাছে পরিষ্কার? হ্যাঁ স্যার। স্যার একটা প্রশ্ন, ওই যে বাক্যটাতে যে তাড়য়িত্বা এই কথাটা যে বলা আছে, এই শব্দ পদটা, এই পদটা বাক্যের অর্থের সঙ্গে কোনো কারক সম্বন্ধে সম্পর্ক নেই বা ক্রিয়ার সঙ্গেও সম্পর্ক নেই, তাহলে এই পদটাকে আমরা কি বলতে পারি? এই পদটাকে আমাদের বলতে হবে কৃদন্ত শব্দ, ঠিক আছে? কৃদন্ত শব্দ আপনাদের এগুলো পড়ানো হবে। তাড়য়িত্বা এইটা, এখানে যে প্রত্যয়টা আছে ত্বা বলে একটা প্রত্যয় আছে, সেই প্রত্যয় আপনাদের পড়ানো হবে। তো এটাকে আমরা অব্যয় বলতে পারি, ঠিক আছে?
ত্বা প্রত্যয়ান্ত শব্দ অব্যয় হয়, তাই তাড়য়িত্বা এটাকে আমরা অব্যয় বলতে পারি। তাহলে বাক্যেতে ক্রিয়াপদের সঙ্গে যে সম্বন্ধগুলো পদগুলো আছে, যেমন সেগুলো কারক হিসাবে যেমন ব্যবহৃত হচ্ছে, তার সঙ্গে আর একটা ব্যবহৃত হবে, সেটা হচ্ছে অব্যয় পদ। অব্যয়। ঠিক আছে, তাহলে এইটা ছাড়াও কারক ছাড়াও আর একটা অব্যয় পদ ব্যবহৃত হবে। অব্যয় হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, বাক্যে কারক ব্যবহার হতে পারে, তিঙন্ত পদ ব্যবহার হতে পারে, অর্থাৎ ধাতুর যে রূপগুলো 10টা হ্যাঁ লক্ষে, ধাতুটা তো রয়েছেই অথবা তিঙন্ত পদ। অব্যয়। ঠিক আছে, আচ্ছা এরপর কি বলা হচ্ছে, আরো কিছু বিস্তৃত উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন ক্রিয়ায়া ইয়দ উক্তম ভবতি তৎ প্রথমায়াম তিষ্ঠতি, अन्यानि सर्वाणि कारकानि स्वस्य स्थाने यथावत् तिष्ठति, कर्मणि द्वितीया, करणे तृतीया, संप्रदाने चतुर्थी, अपादाने पंचमी, अधिकरणे सप्तमी, সম্বন্ধে চ ষষ্ঠী। ক্রিয়ার দ্বারা যেটি উক্ত হবে সেটি সবসময় প্রথমাতে থাকবে। কর্তৃবাচ্যে ক্রিয়ার দ্বারা কর্তা উক্ত হয়, তাই কর্তা প্রথমাতে থাকবে। বাকি সব কারক অনুক্ত হওয়ার জন্য কর্মকারক দ্বিতীয়ায়, করণকারক তৃতীয়ায়, সম্প্রদান কারক চতুর্থীতে, অপাদান কারক পঞ্চমীতে, অধিকরণ কারক সপ্তমীতে ও সম্বন্ধ বোঝাতে ষষ্ঠী বিভক্তিতে থাকবে। ঠিক আছে, যেমন দেখুন এখানে কি বলা হচ্ছে, রামাহা হস্তেনা জলম আনয়তি। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, আনয়তি মেন ক্রিয়াপদ, এর দ্বারা রামাহা এটা প্রাধান্য পাচ্ছে বা রামাহা এটা উক্ত হচ্ছে, তাই রামাহা এখানে প্রথমার এক বচন আছে বলে আনয়তি এখানেও কি হলো, প্রথমার এক বচনে হলো। ঠিক আছে, এখন দেখুন দ্বিতীয় যে লাইনটা আছে, রামাহা হস্তাভ্যাম জলম আনয়তি, এখানে করণ কারকের প্রথমার এক বচন ছিল প্রথম বাক্যে, দ্বিতীয় বাক্যে করণ কারকের দ্বিতীয় দ্বিবচন হয়েছে, কিন্তু করণ কারকের দ্বিতীয় দ্বিবচন হলো বলে আনায়াতি এখানে দ্বিবচন হলো না। ঠিক আছে, কারণ কর্তাকে অনুসরণ করছে। তারপর রামাহা হস্তাভ্যাম জলানি আনয়তি, এখানে দেখুন কর্তা এক বচন আছে বলে ক্রিয়াপদ এক বচনই আছে। ঠিক আছে, এখানে করণ কারক তৃতীয়ার দ্বিবচনে আছে, জ্বালানি এটা দ্বিতীয় বহুবচন করা হলো। ঠিক আছে, কিন্তু যেহেতু এটা কর্ম, এটা এখানে প্রাধান্য পাচ্ছে না, তাই এখানে বহুবচন হলেও ক্রিয়াপদে কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ ক্রিয়াপদ কর্তাকেই অনুসরণ করছে। ঠিক আছে, আচ্ছা এবার চতুর্থ বাক্য দেখুন, রাম, হ্যাঁ বলুন। জলম, জলে, জলানি, এগুলোর মানে কি হবে তাহলে স্যার? জলম মানে হচ্ছে অল্প জল, জলে মানে হচ্ছে এটা কি করে বোঝাবো, জলানি মানে হচ্ছে অনেক জল। ঠিক আছে, জলম মানে হচ্ছে অল্প পরিমাণ জল বলতে পারেন, আর জলে বলতে তার থেকে একটু বেশি। এটা তো আর মানে বলে বোঝানোর মতো একটা তো উদাহরণ না। এটা প্রয়োগ করা হয়েছে, এমনি তো জল তো সে তো তো নয়, এরকম ভাবে তো গণনা করা যায় না, এখানে প্রয়োগটা দেখানোর জন্য হচ্ছে এরকম করে প্রয়োগ করা হয়েছে, প্রয়োগ দেখানোর জন্য তো অবশ্যই, কিন্তু প্রয়োগটা বোঝানোর জন্য। যেহেতু জল শব্দটার এরকম রূপ হচ্ছে, তাই আমরা এটাও মানে হতে পারে যেটা হ্যাঁ হস্তেনও বলেছে যদিও, এমনি এক কলসি জল, দু কলসি জল, অনেক কলসি জল, এরকমও হতে পারে। যাই হোক, তাহলে সেটাই মানে পরিমাণগত দিক থেকে আপনাকে সেটা বুঝে নিতে হবে যে আপনি সেটাকে জলাম বলবেন নাকি জলানি বলবেন। ঠিক আছে, এখন আপনি যদি সমুদ্রে গিয়ে এখানে যা জলাম কর্তা বলেন, অনুযায়ী ক্রিয়া হচ্ছে সেটাকে বোঝানোর জন্য ওগুলো বিভিন্ন দিয়ে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, ওর জন্য কিন্তু আপাহা যে শব্দটা আছে, অপশব্দ কিন্তু সবসময় বহুবচনে প্রযুক্ত হয়, কারণ কি অপশব্দের অর্থ জল, আর জলের পরিমাণ যেহেতু বোঝানো যায় না, তাই সেটাকে সবসময় বহুবচনেই প্রয়োগ করা হয়। ঠিক আছে, আচ্ছা এরপর দ্বিতীয় লাইনের উদাহরণগুলো দেখুন, এখানে রামৌ এটা হচ্ছে প্রথমার দ্বিবচন আছে, তাই আনয়তাহা এখানে প্রথমার দ্বিবচন হলো। হস্তেনা জলম এগুলোর কোনো প্রভাব এখানে পড়ছে না, যেহেতু বাক্য কর্তৃবাচ্য আছে। রামৌ আনয়তাহা, এখানেও দেখুন হস্তাভ্যাম, এখানে কিন্তু তৃতীয় দ্বিবচন করা হলো বলে এখানে যে দ্বিবচন হয়েছে সেটা কিন্তু নয়, যেহেতু কর্তা দ্বিবচনে আছে তাই এখানে দ্বিবচন করা হয়েছে। ঠিক আছে, রামৌ হস্তাভ্যাম জলানি আনয়তাহা, এখানেও সেম, যেহেতু কর্তা দ্বিবচনে আছে তাই আনয়তাহা এখানেও দ্বিবচন হলো। জলানি এখানে বহুবচন আছে বলে আনয়ন্তি হলো না। ঠিক আছে, রামাহা হস্তেনা জলম আনয়ন্তি, এখানে কর্তৃপদ যেহেতু বহুবচনে আছে, ক্রিয়াপদও বহুবচনে হলো। ঠিক আছে, এখানে দেখুন কর্তৃপদ বহুবচনে আছে তাই ক্রিয়াপদও বহুবচনে হলো, এখানে তৃতীয়া দ্বিবচন করা হলো বলে কোনো পরিবর্তন হলো না। একইভাবে রামাহা হস্তাভ্যাম জলানি আনয়ন্তি, এখানেও দেখুন
যেহেতু কর্তা প্রথমার বহুবচনে আছে তাই আনয়ন্তি এখানে বহুবচন হলো, জ্বালানি এখানে বহুবচন হলো বলে ক্রিয়াপদ যে বহুবচন হলো এটা নয়। ঠিক আছে, এখন দেখুন কি বলা হচ্ছে যে এখানে প্রথম লাইনের বাক্যগুলিতে অর্থাৎ রামাহস্তেনা জলম আনয়তি, রামাহস্তাভ্যাম জলম আনয়ন্তি আনয়তি আর রামাহ হস্তাভ্যাম জলানি আনয়তি, এই বাক্যগুলিতে কর্তা প্রথমার একবচনে আছে, কর্তা সবসময় প্রথমার একবচনে আছে, তাই ক্রিয়াপদও প্রথম পুরুষের একবচনে রয়েছে। ক্রিয়াপদগুলিও দেখুন প্রথম পুরুষের একবচনে রয়েছে। দ্বিতীয় লাইনের বাক্যগুলিতে কর্তা প্রথমার দ্বিবচনে আছে, রামৌ রামৌ রামৌ, তাই ক্রিয়াপদও প্রথম পুরুষের দ্বিবচনে রয়েছে, আনয়তঃ আনয়তঃ আর আনয়তঃ। তৃতীয় লাইনের বাক্যগুলিতে কর্তা প্রথমার বহুবচনে রয়েছে, রামাহ রামাহ রামাহ, তাই ক্রিয়াপদও প্রথম পুরুষের বহুবচনে রয়েছে, আনয়ন্তি আনয়ন্তি আনয়ন্তি। ক্রিয়ার দ্বারা কর্তা উক্ত হয়েছে তাই শুধুমাত্র কর্তা প্রথমাতে রয়েছে, বাকি সব কারকারান্ত পদ নিজের যেই যেই বিভক্তিতে থাকার কথা সে সেই বিভক্তিতেই রয়েছে। ঠিক আছে, করণে তৃতীয়া হওয়ার কথা তাই তৃতীয়া রয়েছে, আর কর্মতে দ্বিতীয়া হওয়ার কথা তাই দ্বিতীয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা বলেছিলাম যে কর্তা কর্তৃবাচ্যে পরস্মৈপদ ধাতু হলে পরস্মৈপদের মতোই রূপ হয়, আর আত্মনেপদ ধাতু হলে আত্মনেপদের মতো রূপ হয়। ঠিক আছে, কর্তরি পরস্মৈপদিনঃ ধাতোঃ আত্মনেপদিনঃ চ ধাতোঃ রূপম যথাবৎ ভবতি। যদি ধাতু পরস্মৈপদ হয় তাহলে পরস্মৈপদের মতো রূপ হবে, আর আত্মনেপদ হলে আত্মনেপদের মতো রূপ হবে। ঠিক আছে, কর্তৃবাচ্যে পরস্মৈপদী যেমন যেমন উদাহরণ দেখুন, রামः বিদ্যালয়ं গচ্ছতি, শ্যামः কার্তিকं পশ্যতি, মাধবः বিহগম পশ্যতি, তন্ময়ः পরীক্ষায়াম লিখতি। ঠিক আছে, বুদ্ধদেবः বর্গে নিদ্রাতি। এই যে সমস্ত ধাতুগুলো গচ্ছতি, পশ্যতি, পশ্যতি, লিখতি, নিদ্রাতি, সমস্ত ধাতুগুলো হচ্ছে পরস্মৈপদী ধাতু। কারণ কি, তি থেকে মস পর্যন্ত প্রত্যয়গুলো এখানে রয়েছে, তি 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 তি। ঠিক আছে, আত্মনেপদ হলে তে ত থেকে মহিং পর্যন্ত হয়, সেবাতে লাভাতে ইত্যাদি হয়, লাভাতে সেবাতে এগুলোতে আত্মনেপদ রয়েছে। তাই যেই সমস্ত ধাতু পরস্ময় পদ তাদের রূপ পরস্ময় পদের মতো, যেই সমস্ত ধাতু আত্মনেপদ তাদের রূপ আত্মনেপদের মতো। ঠিক আছে, কিন্তু কর্মবাচ্য আর ভাববাচ্যের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা হয় না। কর্মবাচ্য আর ভাববাচ্যের ক্ষেত্রে যদি কর্তা পরস্ময় পদ থাকে, সরি ধাতু যদি পরস্ময় পদ হয় আর ধাতু যদি আত্মনেপদ হয়, দুটোরই কিন্তু রূপ কি হয়, সবসময় পরস্ময় পদই হয়ে যায়, আত্মনেপদ হয় না। ঠিক আছে, তাহলে কর্তৃবাচ্যটা সকলে স্পষ্টভাবে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমি কিছু বাংলায় বাক্য দিচ্ছি এখন। আগে কর্তৃবাচ্য থেকে কর্তৃবাচ্যটা বুঝে আপনারা সকলে অনুবাদ করুন, তারপর আবার কর্মবাচ্যটা দেখব। ঠিক আছে, কর্তৃবাচ্য যেহেতু বুঝে গেছেন, কর্মবাচ্য আর বিশেষ কিছু বোঝার নেই, শুধুমাত্র কর্তা থেকে তৃতীয়া করতে হবে, কর্মটাকে প্রথমাতে নিয়ে যেতে হবে, আর মেন ধাতুর পর একটা অন্তস্থ জকার লাগিয়ে তার সঙ্গে আত্মনেপদ বিভক্তি লাগাতে হবে। ঠিক আছে, তো সেটা আমরা দেখব। তো তার আগে কিছু উদাহরণ প্র্যাকটিস করে নিই, তাহলে কর্তৃবাচ্য।
বাক্যগুলো দেখতে পাচ্ছেন তো সকলে? হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। হুম। এই 5টা বাক্য করুন সকলে, হয়ে গেলে বলবেন, আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে বলবেন।
করছেন তো সকলে? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার বলুন। হয়ে গেছে। হ্যাঁ স্যার। বলুন কি করেছেন প্রথমটা? প্রথমেরটা, হুম, স্যাম কাল রাতে নিজের হাতে থালা থেকে ভাত খেয়েছিল। স্যামঃ হুম, হস্তেন स्थालिकातः বা स्थालिकायाः अन्यम् अखादत्। অন্নম আখাদাত, একদম ঠিক হয়েছে। তারপর শেষেরটা? দুজন শিকার লাঠির দ্বারা দাদুর ঘরে সাপ মারছে। হুম শীতে হুম দণ্ডেন হুম হুম, হ্যাঁ, দণ্ডে না, দণ্ডে না, ঠিক ঠিক। দণ্ডেন হুম পিতামহস্য প্রকোষ্ঠে হুম সর্পম মারয়তঃ। হুম আচ্ছা, তৃতীয়টা? তৃতীয়টা, পণ্ডিত মহাশয় যজুর্বেদ থেকে ছাত্রদের জন্য বেদ পড়াচ্ছেন। পণ্ডিত মহোদয়ঃ যজুর্বেদাৎ ছাত্রেভ্যঃ বেদম পাঠয়তি। ছাত্রেভ্যः বেদম বেদম পাঠয়তি। আর পাঠয়তি। যজুর্বেদাত নয়, এখন যেহেতু সংস্কৃত পড়ছি তাই যজুর্বেদাত। হ্যাঁ, যজুর্বেদাৎ। ইয়ু নয়, যজুর্বেদাত বলুন। যজুর্বেদ। যজুর্বেদাত। আচ্ছা, আর বাকি কারো স্যার, হয়েছে? এটা ছাত্রাভ্যামটা হলো কেন? ছাত্রেভ্যः, ছাত্রেভ্যঃ ছাত্রে ব হলো কেন? অনেকগুলো বহু ছাত্রের বচন, জন্য না, ছাত্রদের চতুর্থী জন্য না, হয়েছে। বলেছি। এটা কি ছাত্রদের জন্য? হ্যাঁ, ছাত্রদের জন্য মানে আপনার ওই চতুর্থী বিভক্তি হচ্ছে তো? হুম হুম হুম। আচ্ছা, ঠিক আছে। মানে ছাত্র, এখানে স্যার ছাত্রদের 5 জন্য মানে নাম্বারটা কি স্যার ঠিক ছাত্রদেরকে হয়েছে? পড়াচ্ছেন এরকম হবে না? না, ছাত্রদের জন্য। এখানে তো ছাত্রদের হ্যাঁ, আপনি জন্য মানে লিখে মানে দিয়েছেন তো। ব্যাপারটা তো ছাত্রদেরকে পড়াচ্ছেন এরকমই তো না না, হয়। আপনি বেদ পড়াচ্ছেন মানে ছাত্রদেরকে পড়াচ্ছেন। দ্বিতীয়াও করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, চতুর্থীও হয়, আমি দ্বিতীয়াও সেটাই হয়। বলছি। ঠিক আছে। আমি সেটাই বলছি হুম। যে ছাত্রদের জন্য মানে আমাকে এখানে তাহলে চতুর্থী করতে হবে। আর চতুর্থী তো সম্প্রদান অর্থে বোঝানো হয়, সেই জন্য ব্যাপারটা আমি কিরকম মানে ওইটাতে যেটা বলছেন ওইটাতে অসুবিধে লাগছিল, ওই জন্য। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি দ্বিতীয়াও করতে পারেন। দ্বিতীয়াও করা যাবে তো? হুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অর্পিতা ম্যাডাম কিছু বলছিলেন, বলুন। স্যার 5 নাম্বারটা কি ঠিক হয়নি? হ্যাঁ, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আমি ওটা দুটি লাঠির দ্বারা ভেবে নিয়েছিলাম। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আকাশ বাবু হ্যাঁ স্যার। আর নরেন্দ্র বাবু, আপনি বাক্যগুলো করছেন তো? হ্যাঁ স্যার, করছি। করুন। আপনি তো অনেকটা লেটে এলেন, একটু শুনে নেবেন ক্লাসটা পরে, একটু প্রথম দিকে কি পড়ানো হচ্ছে, তাহলে একটু স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে? স্যার। বাকিদের যদি হয়ে যায় তাহলে বলুন, আকাশ বাবু আর আশিস বাবু। স্যার, দু নম্বরটা রুদ্রহ হ্যাঁ, বলুন। রুদ্রহ অদ্য বাসয়ানেন হুম মাতুলস্য গৃহাৎ একম মাজারম আনয়তি। মার্জারম, মাঝারম নয়, মার্জারম মার্জারম আনয়তি। আচ্ছা, আর চতুর্থটা? চতুর্থটা স্যার, অদ্য হুম তব গৃহাৎ অহম একম ফেনকম অনয়ম। অনয়ম। আদ্য তব গৃহাৎ অহম একম ফেনকম অনয়ম। অনায়াম হবে না অনায়ামই হবে? না, অনয়ম নিয়েছি বলেছি, মানে অতীতকাল বলেছি। ও, অতীতকালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে স্যার। আচ্ছা, আশিস এটা বাবু এটা আপনি। যে হ্যাঁ, আমি ওগুলো করেছি, সবগুলোই করে নিয়েছি। বলছি, আপনি যেটা বলেছিলেন যে ওই লকারটার ব্যাপারে, এইটা তো হ্যাঁ, এখানে হ্যাঁ, এখানে লকারটা কি কি লকার করলেন? অনয়ম তো আমরা সাধারণত এটা হবে না, হওয়ার কথা নয়। লং, এখানে লুং লকার হওয়ার কথা। হ্যাঁ, লুং লকার হওয়ার কথা। তো সেটা কি আমরা দেব না এরকম মানে না, এটাই লংটাই? আপনি লুং দিতে পারেন। আচ্ছা আচ্ছা। কারণ লুঙের ব্যাপারটা স্যার, লুঙের তো এটা আমরা এখনো ফর্মটা আমাদের মনে নেই, সেই জন্য সেই এইটাকেই জন্যই বসিয়ে আমি দিয়েছি। এখানে লংটাই হ্যাঁ, দিয়েছি।
হ্যাঁ, এই জন্য অনায়ামটাই বসেছি, কিন্তু মানে অরিজিনালি যদি করতে হয় আমাকে লুমলকারি করতে হবে তো। হুম হুম। এটাতে কি ভুল হবে স্যার, যেটা বলেছেন আপনি অনায়াম, এতে তো ভুল হবে না? আসলে তো ভুল, এটা মানে ব্যাকরণগত ভুল, দিক হ্যাঁ, থেকে ভুল, ব্যাকরণগত কিন্তু বলেছি আমরা যেহেতু এটা সচরাচর আহ, অতীতকাল মানেই লং লকারে প্রয়োগ করতে অভ্যস্ত, সেই হিসেবে আমি এখানে লংটাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে যদি করতে হয় আমাকে ওই লুমলকারটাই করতে হবে, হ্যাঁ হ্যাঁ তাই তো? ঠিক আছে, ঠিক আছে, ওকে। ঠিক আছে। তাহলে তাহলে কর্তৃবাচ্যটা সকলের কাছে স্পষ্ট, এটাই আমি ধরে নিলাম। এবার তাহলে আমরা কর্মবাচ্যটা একটু দেখি, ঠিক আছে। এবার যেটুকু আমাদের দেখা হলো, এরপর আমরা যত উদাহরণ প্র্যাকটিস করব তত জিনিসগুলো আপনাদের কাছে আর একটু স্পষ্ট থেকে স্পষ্টতর হবে, ঠিক আছে। তাই ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, নরেন্দ্রবাবুর কিছু প্রশ্ন আছে মনে হচ্ছে, বলুন কি বলবেন। স্যার বলছি যে রাতে এটা কি রাতে অধিকরণ করেছি, তাহলে এটা কি রাত্রি হর্ষইকারান্ত শব্দের মতো চলবে নাকি রাত্রাম নপুংসক লিঙ্গের মতো করব? না, রাত্রম তো হয় না, রাত্রি হয়। রস্বইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, রাত্রি শব্দ, ও আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। তাহলে মতি স্যার এটা শব্দ, কোন শব্দের মতি অনুরূপ বলতে মতি বলবেন শব্দ, একটু? মতি। মতি মতি। আচ্ছা। ও, হরিও তো হবে স্যার, না, হরি। হরি পুংলিঙ্গ শব্দ, ইকারান্ত পুংলিঙ্গ শব্দ। ও আচ্ছা, ওকে। স্যার এটার রূপটা কি হবে অধিকরণে রাত্রির প্রথমা? রাত্রৌ। এই এক বচন, রাত্রৌ। আচ্ছা, হুম। ঠিক আছে। আচ্ছা, এরপর কর্তৃবাচ্যের জন্য একটা প্রসিদ্ধ শ্লোক আছে, যার দ্বারা কর্তৃবাচ্যে যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলো সব একটা শ্লোকের দ্বারা বর্ণনা করা হয়েছে। সেই শ্লোকটা এখানে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? কর্তারি প্রথমা যত্র দ্বিতীয়াথ চ কর্মণি কর্তৃবাচ্যম ভবেৎ তত্তু ক্রিয়া কর্তৃনুসারিণী। অর্থাৎ কর্তারি প্রথমা যত্র, যেখানে কর্তা থেকে প্রথমা থাকবে, দ্বিতীয়াথ চ কর্মণি, কর্ম থেকে দ্বিতীয়া থাকবে, আর কি হবে? ক্রিয়া কর্তৃনুসারিণী, ক্রিয়া কর্তাকে অনুসরণ করবে, সেটাই হচ্ছে কর্তৃবাচ্য। অর্থ কি বলা হয়েছে? যেই প্রয়োগে কর্তা থেকে প্রথমা বিভক্তি হয়, কর্ম থেকে দ্বিতীয়া বিভক্তি হয়, ক্রিয়ার বচন এবং পুরুষ কর্তা অনুসারী হয়, তাকে কর্তৃবাচ্য বলা হয়, ঠিক আছে। কর্তারি প্রথমা যত্র দ্বিতীয়াথ চ কর্মণি কর্তৃবাচ্যম ভবেৎ তত্তু ক্রিয়া কর্তৃনুসারিণী। শ্লোকটা বুঝেছেন সকলে? যেটা আমরা এতক্ষণ পড়লাম সেটাই এখানে শ্লোকের দ্বারা লেখা হয়েছে। আচ্ছা, এরপর কর্মবাচ্য। কর্মবাচ্যের ক্ষেত্রে যেমন কর্তৃবাচ্যের ক্ষেত্রে কিছু আমরা নিয়ম দেখলাম, কর্মবাচ্যের ক্ষেত্রেও কিছু নিয়ম আছে, সেগুলো বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যে ক্রিয়ায়া কর্ম উক্তম স্যাৎ অন্যানি সর্বাণি অপি কারকাণি অনুক্তানি ভবেয়ুঃ। ক্রিয়ার দ্বারা কর্ম উক্ত হবে অর্থাৎ প্রাধান্য পাবে, বাকি সব কারক অনুক্ত হবে অর্থাৎ প্রাধান্য পাবে না বা অপ্রধান হবে। যেমন রামেণ ছাগলাহ দণ্ডাভ্যাম তাড়য়িত্বা ক্ষেত্রাৎ গৃহে আনীয়ন্তে। এই বাক্যটাতে দেখুন, আগের বাক্যে কি ছিল? রামঃ ছাগলান দণ্ডাভ্যাম তাড়য়িত্বা ক্ষেত্রাৎ গৃহে আনয়তি। সেই ক্ষেত্রে যেহেতু রামঃ এটা প্রথমার এক বচনে ছিল, তাই আনয়তি এখানে প্রথম পুরুষের এক বচন ছিল। কিন্তু এখানে দেখুন, যেহেতু কর্মবাচ্যে কর্মকে অনুসরণ করবে, কর্ম যেহেতু প্রথমার বহু বচন আছে, তাই এখানেও কিন্তু বহুবচন হলো, ঠিক আছে। ছাগলাহা আনিয়ন্তে। বাকি সব কারক অনুক্ত, তাই অনুক্ত কর্তা থেকে তৃতীয়া, অনুক্ত করণ থেকে তৃতীয়া, অনুক্ত অপাদান থেকে পঞ্চমী, আর অনুক্ত অধিকরণের সপ্তমী। যার যেখানে থাকার কথা সে সেখানেই কিন্তু আছে, ঠিক আছে। এই বাক্যের ক্রিয়াপদ হলো আনিয়ান্তে, অর্থাৎ আনছে। ক্রিয়াপদটিকে কিম দিয়ে প্রশ্ন করলে ছাগলাহা এই উত্তরটি পাওয়া যায়। ছাগলাহা এটা হচ্ছে কর্মপদ। ছাগলাহা এই পদটিতে প্রথমার বহুবচন আছে, আর বাক্যের ক্রিয়াপদটিও প্রথম পুরুষের বহুবচনে আছে, তাই এই বাক্যে আনিয়ান্তে ক্রিয়ার দ্বারা ছাগলাহা এই কর্মপদটি প্রাধান্য পাচ্ছে বা উক্ত হচ্ছে, কারণ কর্মের যেই লিঙ্গ, যেই পুরুষ, যেই বচন, ক্রিয়াপদটিরও সেই পুরুষ সেই বচন আছে, ঠিক আছে। বাকি যেই সব কারক যেখানে থাকার কথা সে সেখানেই আছে। বাক্যে কাহা দিয়ে প্রশ্ন করলে রামাহা এই উত্তরটি পাওয়া যায়, যেটি প্রথমাতে থাকার কথা, কিন্তু বাক্যটি যেহেতু কর্মণীতে আছে, তাই কর্মপদটিরই প্রাধান্য বা উক্ত হওয়ার কারণে
সেখানেই শুধুমাত্র প্রথমা। রামাহ এই পদটি অপ্রধান বা অনুক্ত হবার কারণে তার যেই বিভক্তিতে হবার কথা সেই বিভক্তিতে থাকবে। কর্তা অনুক্ত হলে তার তৃতীয়া বিভক্তি হয়। কেনা দিয়ে প্রশ্ন করে দণ্ডাভ্যাম এই উত্তরটি পাওয়া যাচ্ছে, যেটি তৃতীয়ার বহুবচনে আছে। ক্রিয়াকে কস্মাৎ দিয়ে প্রশ্ন করলে ক্ষেত্রাৎ এই উত্তরটি পাওয়া যাচ্ছে। ক্রিয়াকে কস্মিন দিয়ে প্রশ্ন করলে গৃহে এই উত্তরটি পাওয়া যাচ্ছে, যেটি সপ্তমীর একবচনে আছে। এখানে ক্রিয়াপদ বাক্যের অন্য পদগুলোকে অনুসরণ করেনি। করলে যেই পদে যেই লিঙ্গ, যেই বিভক্তি, যেই বচন, ক্রিয়াপদেরও সেই পুরুষ সেই বচন হওয়া উচিত ছিল, ক্রিয়াপদের দ্বারা যেহেতু কর্ম প্রাধান্য পাচ্ছে, সেহেতু বাক্যে কর্মের যেই লিঙ্গ, যেই বিভক্তি, যেই বচন, ক্রিয়াপদেরও সেই পুরুষ সেই বচন হয়েছে। ঠিক আছে, যেমন দেখুন এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে। রামেণা স্বহস্তেনা জলম আনিয়তে। এখানে যেহেতু জলম এটা প্রথমার একবচনে আছে, তাই এখানেও প্রথমার একবচন, এখানেও তাই, এখানেও তাই। এখানে জলে আনিয়তে, আনিয়েতে, এখানে দেখুন প্রথমার দ্বিবচন আছে বলে ক্রিয়াপদগুলো প্রথমার দ্বিবচন। আর এখানে জ্বালানি আনিয়ন্তে, এখানে যেহেতু কর্ম প্রথমার বহুবচনে আছে, তাই ক্রিয়াপদগুলিও প্রথমার বহুবচনে আছে। বাকি যেখানে যা খুশি চেঞ্জ হোক না কেন, ক্রিয়াপদে তাদের কোনো প্রভাব পড়ছে না, কারণ কর্মবাচ্যে শুধুমাত্র ক্রিয়াপদ অন্ধের মতো কর্মকেই অনুসরণ করবে, কর্তা, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ ইত্যাদিকে অনুসরণ করবে না। ঠিক আছে, এখানে প্রথম লাইনের বাক্যগুলিতে কর্ম প্রথমার একবচনে আছে, তাই ক্রিয়াপদও প্রথম পুরুষের একবচনে রয়েছে। দ্বিতীয় লাইনের বাক্যগুলিতে কর্ম প্রথমার দ্বিবচনে আছে, জলে, 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 তাই ক্রিয়াপদেরও প্রথম পুরুষের দ্বিবচন রয়েছে, আনিয়েতে, আনিয়েতে, আনিয়ন্তে। আর তৃতীয় লাইনের বাক্যগুলিতে কর্ম প্রথমার বহুবচনে আছে, জ্বালানি, 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 তাই ক্রিয়াপদও প্রথম পুরুষের বহুবচনে আনিয়ন্তে, আনিয়ন্তে, আনিয়ন্তে। ক্রিয়ার দ্বারা কর্ম উক্ত হয়েছে, তাই শুধুমাত্র কর্ম প্রথমাতে রয়েছে, বাকি সব কারকান্ত পদ নিজের যেই যেই বিভক্তিতে থাকার কথা সে সেই বিভক্তিতে রয়েছে। এখন আর একটা যে নিয়ম ছিল যে ধাতুর পর একটা অন্তস্থ জকার যোগ হয়ে যায়, দেখুন নি হচ্ছে মেন ধাতু, তারপর অন্তস্থ জকার, আর সেবাতের যেমন তে হয়, তাই নিয়াতে, কিন্তু এখানে একটা আ উপসর্গ যোগ হয়েছে, তাই আনিয়াতে। ঠিক আছে, আচ্ছা, কর্মবাচ্যে ধাতু সবসময় কি হয়? আত্মনেপদীই হয়। যদিও ধাতু পরস্ময় পদ থাক না কেন, কিন্তু কর্মবাচ্যে আর ভাববাচ্যে সবসময় আত্মনেপদীই হয়। তাই দেখুন গম্যাতে, আসলে কি হওয়া উচিত ছিল? গচ্ছতি, যদি পরস্ময় পদ হতো। কিন্তু যেহেতু কর্মবাচ্যে আত্মনেপদ, তাই গম্যাতে, দৃশ্যতে, দৃশ্যতে, লিখ্যতে, পঠ্যতে, লভ্যতে, সেব্যতে। এখানেও দেখুন আত্মনেপদ ধাতুর ক্ষেত্রেও ধাতুর পর একটা শুধুমাত্র অন্তস্থ জকার যোগ হয়ে গেল। লভ হচ্ছে মেন ধাতু, তারপর অন্তস্থ জকার যোগ হয়ে গেল আর তে, লভ্যতে। সেব ধাতু, তারপর অন্তস্থ জকার যোগ হয়ে গেল তেল, সেব্যতে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন এটা সকলে? কর্মবাচ্যের ক্ষেত্রেও শ্লোক আছে একটা, যেমন কর্তৃবাচ্যের ক্ষেত্রে কি বলা হয়েছিল? কর্তরি প্রথমায়াত্রা দ্বিতীয়ার্থ চ কর্মণি। এখানে কি বলা হচ্ছে? কর্মণি প্রথমায়াত্রা তৃতীয়ার্থ চ কর্তরি, অর্থাৎ কর্ম থেকে প্রথমা, কর্তা থেকে তৃতীয়া, তারপর কর্তৃবাচ্যম ভবেত্তু ছিল ওখানে, এখানে কর্মবাচ্যম ভবেত্তু ক্রিয়া কর্মানুসারিণী। ক্রিয়া সবসময় কর্মকে অনুসরণ করবে। যেই প্রয়োগে কর্ম থেকে প্রথমা বিভক্তি হয়, কর্তা থেকে তৃতীয়া বিভক্তি হয়, ক্রিয়ার বচন ও পুরুষ কর্ম অনুসারী হয়, তাকে কর্মবাচ্য বলা হয়। ঠিক আছে, কর্মবাচ্য তাহলে সকলে বুঝেছেন? আচ্ছা, তাহলে এবার একটা কাজ করে ফেলুন আপনারা। কর্তৃবাচ্য যে উদাহরণগুলো আমি দিয়েছিলাম সেগুলো তো সংস্কৃতে অনুবাদ করেছিলেন, সেগুলো শুধুমাত্র কর্মবাচ্যে অনুবাদ করুন। সংস্কৃতগুলো তো আপনারা লিখে ফেলেছেন, তার সঙ্গে সংস্কৃতে অনুবাদ করে ফেলুন কর্মবাচ্য। ঠিক আছে, যেমন যেখানে যা নিয়ম হওয়ার কথা সেখানে সব নিয়ম লাগান। শুধুমাত্র এখানে অখাদ্যতের জায়গায় কি হবে? অখাদ্যতা। এখানে আনায়াতের জায়গায় কি হবে? আনিয়াতে। পাঠায়াতের জায়গায় হবে
পাঠ যাতে অনায়ামের জায়গায় কি হবে? অনিয়তা। স্যার অনিয়ম এটা পুংলিঙ্গ, সরি না নপুংসলিঙ্গ না? কোনটা? অনিয়ম শব্দটা মানে অন্যটা কি কোন লিঙ্গ হবে? অন্যম। অনিয়ম, হ্যাঁ অন্নম অন্নম। ওটা আচ্ছা, ওটা নপুংসকলিঙ্গ। হ্যাঁ নপুংসক লিঙ্গ শব্দ অন্নম। স্যার 3 নম্বর যে এটা ছিল না, বাক্যটা ছিল, ওটা যদি ছাত্রদেরকে করি মানে ছাত্রান যদি করি তাহলে ওটার চেঞ্জ করব না বেদটাকে চেঞ্জ করবো না দুটোই চেঞ্জ হবে? আচ্ছা, এই ক্ষেত্রে যেটা কোনটা মুখ্য কর্ম কোনটা স্যার গৌণ কর্ম? এখানে মুখ্য কর্ম ছাত্রদেরকেই ধরতে হবে, ঠিক আছে? ছাত্রদের, সেই ঠিক জন্যই আছে আমি স্যার। বললাম যে এখানে চতুর্থী ধরুন, ঠিক আছে? ছাত্র এখানে চতুর্থী ধরুন আর বিএফটাকে দ্বিতীয়া ধরুন, ঠিক আছে? তাহলে তাহলে বেদটাকে অনুবাদ, তাহলে প্রথমা করে দিচ্ছি। হ্যাঁ ওটা করতে অনুবাদটা করতে সুবিধা হবে, ঠিক আছে? যেহেতু আপনাদের এখন মুখ্য গৌণ কর্ম পড়ানো শুরু হয়নি। স্যার 3 নম্বর বাক্যটা স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। বলছি পণ্ডিত মহাশয় যজুর্বেদ থেকে ছাত্রদের জন্য বেদ পড়াচ্ছেন, জন্য পুরো না, মানে এইটা হয়তো এইভাবেই আপনি বাক্যটা দিতে চেয়েছেন, কিন্তু আমি যদি ছাত্রদের বেদ পড়াচ্ছেন করি সেটা কি ভুল হবে? না অন্য ভুল অন্য হবে বা না, অন্য সেটাই একটা বললাম। এখানে এখানে যেহেতু আপনাদের এখনো মুখ্য কর্ম কর্ম আর গৌণ কর্ম পড়ানো হয়নি, তাই আপনি যদি ছাত্রদেরকে এখানেও দ্বিতীয়া করেন আর বিয়েতে এখানেও দ্বিতীয়া করেন তাহলে অনুবাদ করতে আপনাদের অসুবিধা হবে। তাই ছাত্রদের জন্য এটা চতুর্থ রেখে বেদকে দ্বিতীয়া করলে
যখন আপনি কর্মণি করবেন তখন সুবিধা হবে, তাই সেটা করাই ভালো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ছাত্রদের করলে ওদিকেও কর্ম হয়ে যাচ্ছে, আবার ওইখানে আর একটা কর্মের জন্য একটা সমস্যা হবে। স্যার বলছি, বাচ্চ পরিবর্তনের যে নিয়মগুলো আপনি পড়াচ্ছিলেন, ওটা কি পিডিএফ আকারে দেওয়া হয়েছে? না, আজকে দিয়ে দেওয়া হবে, এখনো দেওয়া হবে। ও, আমি তো নিয়মগুলো মনে রাখতে পারিনি। হ্যাঁ স্যার, করেছি। আচ্ছা, বাকিদের কি খবর? স্যার আমার কাছে স্যার কি বলছে? বলুন, অর্পিতা ম্যাডাম কি বলেন, শোনা যাচ্ছে না আপনার কথা। আচ্ছা, উম, বাকিরাও কি ওনার কথাটা কেটে কেটে শুনছেন, নাকি আমার সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না? না না, কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, ওনার কথা আপনার কথাগুলো পরিষ্কারভাবে আসছে না অর্পিতা ম্যাডাম। দাঁড়ান স্যার, তাহলে একটু বাইরে যাই। এখন স্পষ্ট আসছে। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিকঠাক আসছে, বলুন। আরে হয়ে গেছে, আমারও হয়ে গেছে, ওটাই বলছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশিস বাবু আপনি বলুন, দ্বিতীয়টা কি করেছেন? দ্বিতীয়টা, কর্তাটা রুদ্র ছিল, ওটা রুদ্রে ন। হ্যাঁ, আর বাকি অদ্য প্রাতে বাসি জানেন ষষ্ঠ মাতুরস্থ গৃহাত একহ বিরালহ আনিয়তে। আনিয়তে। হুম। আর তারপরেরটা? তারপরেরটা, পণ্ডিত মনীষে পণ্ডিতেন যজুর্বেদাৎ ছাত্রে ভহ বেদহ পাঠ্যতে। পাঠ্যতে। আচ্ছা, তারপর আকাশবাবু আপনি বলুন, প্রথমটা কি করেছেন? শ্যামেন রাত্রে স্বহস্তে। রাত্রে নয়, একটু আগেই আলোচনা হলো যে রাত্র শব্দ অকারান্ত নয়, ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে স্যার রাত্রিকালে যদি করি? রাত্রিকালে কেন? আপনি ইকারান্তই কিভাবে বলুন? আপনি আগের দিনও রাত্রিকালে করেছিলেন। কি হবে? ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, মতি শব্দ, মতি। রাত্রও হয়। এটা রাত্রও হবে, রাত্র আছে। এটা একটু দেখবেন, ইকারান্ত স্ত্রীলিঙ্গ যে কোনো একটা শব্দের রূপ একটু দেখে রাখবেন। আচ্ছা, শ্যামেনা। রাত্রও হবে স্যার। শ্যামেন ইহ রাত্রৌ স্বহস্তেন স্থলিকাত অন্নম অখাদত। স্থলিকাত নয়, স্থলিকা শব্দ হচ্ছে আকারান্ত শব্দ। আকারান্ত হলে স্থলিকাত হবে কি? লতা শব্দের পঞ্চমের এক বচনে কি হয়? লতা।
স্থালিকা। স্থলিকায়াও নয়, স্থলিকায়া কোথায় হয়? তৃতীয়ার এক বচনে। স্থলি কি হবে? অর্পিতা ম্যাডাম কি হবে? স্থালিকায়াः হবে। হ্যাঁ, স্থলিকায়াহ হবে, লতায়াহ, সেই জন্য স্থলিকায়াহ। শ্যামেনা হ্যः রাত্রৌ স্বস্য হস্তেনা স্থলিকায়াহ, তারপর অন্নম অখাদত। অন্নম অখাদত। অখাদ্যাত অখাদ্যাত। অখাদ্য তো নয়, কি লেখা আছে ভালো করে দেখুন। সে ভাত খেয়েছিল তো স্যার। অখাদ্যাত লেখা আছে না কি লেখা আছে? আমি লিখে দিয়েছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখুন কি লেখা আছে। অখাদ্যাত লেখা আছে, তাহলে দুটো তো একই হতো, আমি কেন আলাদা আলাদা লিখলাম কেন তাহলে? স্যার অখাদ্যাত দোয়াত লেখা আছে তো স্যার। হলন্তটা হবে না স্যার, যেটা বলতে চাইছেন হলন্তটা হবে না, অখাদ্যত। আচ্ছা অখাদ্যাত আছে। তাহলে বুঝতে পেরেছেন আপনি কি ভুল বলছিলেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটার জন্য আমি আচ্ছা বারবার স্যার, বলছিলাম। স্যার ওই মতি শব্দের তো দুটো রূপ হয় সপ্তমীতে, হ্যাঁ, তাহলে আমরা মত্যম যে মত। কোনো একটা দিতে পারি তো? যে কোনো হ্যাঁ, একটা দিতে যেখানে পারবো তো? দুটো আছে সেখানে আপনি যে কোনো একটা দিতে পারেন। ঠিক। ঠিক আছে, আচ্ছা নরেন্দ্র বলুন আপনার কি প্রশ্ন? স্যার আমি করেছি এটা, একটু বলছি। শ্যামেণ হিয় মূর্ধন্য রাত্রৌ। নয়, হ্যাঁ, দন্তন্য হবে, শ্যামেনা। ও আচ্ছা, দন্তন্য হবে। হুম। ঠিক আছে। শ্যামেণ হিয় হুম। রাত্রৌ হুম। নিজ হস্তেন আবার স্থালিকায়া। হস্তেন, মূর্ধন্য নয়, দন্তন্য ও হবে। শ্যামেন হিয় রাত্রৌ নিজ হস্তেন হুম। স্থালিকায়াः অন্যম হুম। অখাদ্যত। হুম। নিজ হস্তেন ঠিক আছে স্যার? হ্যাঁ, নিজ হস্তে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। অন্যম অন্যম, অর্পিতা ম্যাডাম আপনিও অন্যম অন্যম উচ্চারণ করছেন, মানে আপনার উচ্চারণটা খানিকটা অন্যম অন্যম এরকম শোনাচ্ছে। নরেন্দ্রবাবু আপনিও অন্যম অন্যম বলছেন, আসলে কিন্তু শব্দটা হচ্ছে অন্নম। ঠিক আছে, অন্নম, হ্যাঁ অন্যম নয়। অন্নম, অন্য জফলা আলাদা নয়। শব্দ আর অন্য আলাদা শব্দ। হ্যাঁ, ঠিক আছে, অন্নম। জফলা নয়। হ্যাঁ, অন্নম। অন্নম, অন্যম নয় কিন্তু। এটা একটু উচ্চারণটা আপনারা ঠিক করে নেবেন, ঠিক আচ্ছা, আছে। এখানে তো আমরা ওদনমও বলতে পারি। ওদনম বলতে পারেন, কিন্তু ওদন শব্দ হচ্ছে পুংলিঙ্গ শব্দ সেক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, উদনম পুংলিঙ্গ, তাহলে হ্যাঁ, ওদন ওদনা। হয়ে যাবে। হ্যাঁ, ওদন আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক স্যার আছে। রাত্রিটা একবার বলুন স্যার, আমি তো বুঝতে পারলাম। রাত্রি শব্দের সপ্তমী, পঞ্চমী আর ষষ্ঠীতে দুটো দুটো করে রূপ হয়। ঠিক আছে, সেই জন্যই উনি বললেন যে রাত্র আর রাত্রিয়াম দুটো রূপ হয়। তো আপনি তার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, হয় রাত্রিয়াম নাহলে রাত্র। বুঝতে পেরেছেন আকাশবাবু? আচ্ছা ষষ্ঠীতে স্যার? ষষ্ঠী, পঞ্চমী আর সপ্তমী তিনটেতেই দুটো দুটো করে রূপ হয় এক বছর। স্যার ষষ্ঠীতে তো রাত্রাহা আর রাত্রেহে আছে স্যার। হ্যাঁ, সেই জন্যই বলছি, আমি সপ্তমীতে বললাম এটা। এখানে তো সপ্তমী বিভক্তি হবে, হ্যাঁ তাই স্যার না? সপ্তমী, হ্যাঁ কখন? স্যার সপ্তমী। রাতে। হ্যাঁ আচ্ছা ওকে স্যার। স্যার আচ্ছা, বাসটা কি হবে স্যার? বাস, বাস, বাসটা বাসা জানে না, লোকও বাস। জানে না। অথবা লোক জানে না বলতে পারে। আর ঠিক স্যার আছে, আজ অদ্যহ, অদ্যহ করলে হবে তো স্যার? আজ অদ্য, অদ্যাহ বিসর্গ নয়, শুধুমাত্র অদ্যা। অদ্য, হ্যাঁ অদ্য জফলা। হুম। আচ্ছা, চতুর্থ বাক্যটা কি করেছেন আকাশবাবু? হ্যালো, শুনতে পাচ্ছেন আকাশবাবু? স্যার অদ্য, স্যার শোনা যাচ্ছে? অদ্যা। স্যার অদ্য তব গৃহাৎ হুম। ময়া ময়া একম ফেনকম অনিয়ত। আবার অনিয়ত। অনিয়ত। হ্যাঁ, অনিয়ত। অনিয়ত। এই জিনিসগুলো কিন্তু এবার খেয়াল রাখতে হবে। আপনি অনিয়ত আর অনিয়ত দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আপনার মনে হচ্ছে যে আপনি একই বলছেন,
কিন্তু অনিয়াত হয় না তো, অনায়াত হয়, সেটার ক্ষেত্রে পরসময় পদের রূপ। আর অনিয়াতা মানে হচ্ছে আত্মনেপদের রূপ। কর্মবাচ্যে সবসময় আত্মনেপদ যেহেতু হয়, অনিয়াত বললে কিন্তু হবে না, অনিয়তা বলতে হবে। আর আমি আপনাদের একটা কথা স্পষ্টভাবে বলে রাখি, ব্যাকরণ, যেহেতু আপনাদের ব্যাকরণ জিনিসটা আমাকে দেওয়া হয়েছে, তাই শুধুমাত্র এই যে কারক ইত্যাদি আমি শেখাবো তা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের উচ্চারণও আমি ঠিক করবো। ঠিক আছে? তাই আপনাদের হয়তো রাগ হতে পারে, একই জিনিস আমি বারবার ভুল বলছেন, তাও আমি বারবার বলেই যাচ্ছি ঠিকটা কি হবে না বলে। ঠিক আছে? কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা আমার স্বভাব, মানে যতক্ষণ না আপনাদের ভুলটা নিজে বুঝিয়ে দিতে পারছি, ততক্ষণ আমি কিন্তু ছাড়বো না। কারণ ঠিকটা আপনারা অতি সহজেই বুঝতে পারেন, কিন্তু নিজের ভুল অতি সহজে বোঝানো যায় না। আর নিজের ভুল নিজে একবার বুঝতে পারলে সেই ভুল আর কোনোদিন হয় না। ঠিক আছে? হ্যাঁ তাই স্যার অবশ্যই। উচ্চারণগুলো একটু খেয়াল রাখবেন। যেখানে বিসর্গ আছে সেখানে বিসর্গ উচ্চারণ করবেন, যেখানে বিসর্গ নেই সেখানে বিসর্গের উচ্চারণ করবেন না। যেখানে হসন্ত আছে সেখানে হসন্তর মতো উচ্চারণ করবেন, যেখানে হসন্ত নেই সেখানে হসন্তর মতো উচ্চারণ করবেন না। ঠিক আছে? বাংলার এই মতো জিনিস, হয়ে যাচ্ছে স্যার আমার। হ্যাঁ, বাংলার মতো হবে, ওগুলো তো কিছু করার নেই, কারণ আমরা তো এতদিন বাংলা বলেই অভ্যস্ত। তারপর যজুর্বেদ নয়, ইয়াজুর্বেদা। ঠিক আছে? এই জিনিসগুলো ছোট ছোট জিনিস, এগুলো আমরা চাইলেই মানে যদি একটু সচেতনভাবে পড়া অভ্যাস করি তাহলে অতি সহজেই আমাদের মাথায় বসে যাবে। তারপর ন আর ণ, যেটা যেখানে আছে সেটা সেখানে উচ্চারণ করতে হবে। মূর্ধন্য এর জায়গায় দন্তন্য, আর দন্তন্য এর জায়গায় মূর্ধন্য উচ্চারণ করলে হবে না। ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, নরেন্দ্রবাবু বলুন, কি বলবেন? স্যার বলছি, রাম শব্দের তৃতীয়ার এক বচনে রামেণা, এটা মূর্ধন্য আছে, কিন্তু শ্যামের ক্ষেত্রে এটা দন্তন্য হয়ে যাচ্ছে। শ্যামের ক্ষেত্রে দন্তন্য হচ্ছে এটা কারণ, স্যার কালকেই ক্লাসে আলোচনা করেছেন অমিত স্যার। হ্যাঁ, একটা নিয়মই আছে যে রকারের পর প্লিজ, যদি আমি আমি দন্তন্য এবং কিছু সকারের, বলতে হ্যাঁ হ্যাঁ বাধ্য হচ্ছে, আপনি প্লিজ পুরোনো ক্লাসগুলো দেখে আসবেন। আচ্ছা ঠিক আছে, উনি যেহেতু জিজ্ঞাসা করেছেন আমি অল্প বলে দিই। রকার এবং সকারের পর যদি মূর্ধন্য, এই দন্তন্য থাকে তখন সেগুলো মূর্ধন্য হয়। ঠিক আছে? কিন্তু মাঝখানে কখনো কখনো কিছু বর্ণের ব্যবধান থাকলেও, মানে সাক্ষাৎ রকারের পর এবং সকারের পর দন্তন্য থাকলে সেগুলো তো মূর্ধন্য হবেই। কিন্তু রকার আর সকারের পর আবার কিছু বর্ণের যদি ব্যবধান থাকে তাহলেও কিন্তু মূর্ধন্য হয়, দন্তন্যের জায়গায় মূর্ধন্য হয়। সেগুলো কি কি তখন বলা হচ্ছে যে অ, ই, উ, রি, লি ইত্যাদি বর্ণ, এবং ক, খ, গ, ঘ, ঙ, আর প, ফ, ব, ভ, ম, এর সঙ্গে আকার আর নুম বলে একটা জিনিস আছে, সেগুলো যদি ব্যবধান থাকে তাহলে কি হয়, রকার আর সকারের পর যদি দন্তন্য থাকে সেই দন্তন্য কি হয়ে যাবে, মূর্ধন্য হয়ে যাবে। এখন দেখুন রামেণা, এখানে আকার আছে আর মকার আছে, যেগুলোর ব্যবধান থাকলেও রয়ের পর দন্তন্য থাকলে সেটা মূর্ধন্য হয়ে যায়। সেই জন্য রামেণা এই শব্দে রকার আছে বলে মূর্ধন্য হলো, কিন্তু শ্যামে না, এখানে না রকার আছে না মূর্ধন্য সকার আছে, সেই জন্য কি হলো, দন্তন্যর জায়গায় মূর্ধন্য হলো না। বুঝতে পেরেছেন নরেন্দ্র বাবু? হ্যাঁ স্যার। স্যার বলছি, নিজের মামার বাড়ি থেকে নিজ মাতুলাত মাতুলেন গৃহাত, এটা হবে? মাতুলেনা গৃহাত হবে না। তাহলে মামার বাড়ি, আপনি নিজে উচ্চারণ কি করছেন, র উচ্চারণ করছেন তো, ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে র থাকে, তাহলে কি হ্যাঁ। হবে? উম, ও আচ্ছা, নিজ মাতুলস্য গৃহাত। হ্যাঁ, নিজ মাতুলস্য গৃহাত। ঠিক আছে। আচ্ছা, শেষের বাক্যটা কি করেছেন, কি বলবেন? শেষেরটা এখনো বাকি রয়ে গেল। শীতাভ্যাম হুম দণ্ডেন হুম পিতামহস্য স্বহস্তে। হুম হুম। পিতামহস্য স্বহস্তে আবার কোথায় এলো? এখানে তো নিজের হাতে বলিনি আমি কিছু। আচ্ছা, সর্বহ মার্যাতে। হ্যাঁ, পিতামহস্য তারপর কোথায়? গৃহে বলা আছে তো, ঘরে, সেটা বললেন না? গৃহে স্যার, গৃহে হুম, সর্বহ মার্যাতে। মারিয়াতে।
তাহলে মোটামুটি কর্মবাচ্য আর কর্তৃবাচ্য সকলের কাছে স্পষ্ট হয়েছে। স্যার একটু বাকি আছে। বলুন কি বাকি আছে। স্যার আমরা সাধারণত যে কর্মবাচ্যে যে ধাতুগুলোর রূপ পরিবর্তন করেছি সাধারণত লট লকার দিয়েই বেশি করা হয়েছে। হুম এই পঠতি পাঠ্যতে এই টাইপের যেগুলো করা হয়েছে, যেটা ইয়কার নিয়ে এসে তারপর আত্মনেপদী করেছে। হুম এখন যদি অন্যান্য লকারের ক্ষেত্রে এই যে পরিবর্তনগুলো সেগুলোর একটু আরেকটু বলে দেওয়া দরকার। যেমন অনয়ম, অনিয়ত, অত যেরকম করছি, কিভাবে কোন জায়গাটা গিয়ে মানে মানে প্রথম মূল ধাতু দিয়ে যাব বা তার ওই লকারে গিয়ে যাব, সেইটা একটু যদি ক্লিয়ার আর একটু ভালো করে দেন তাহলে ভালো হয়। একটা ভালো প্রশ্ন, ঠিক আছে, কিন্তু দেখুন আমরা আপনাদেরকে কিভাবে করতে হবে সবকিছু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন প্রতিটা লকার তো ধরে ধরে দেখানো সম্ভব নয়, তাও না, আপনি যেহেতু নিয়মটা বললেন আমি বলছি। নিয়মটা যেটা সবার প্রথম মনে রাখতে হবে কি, ধাতুর পর একটা অন্তস্থ জকার যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখন যদি ধরুন আপনার পরস্মৈ পদ লিক ধাতুর কর্মনীতে কি রূপ হবে সেটা লাগবে, ঠিক আছে। তাহলে লিক ধাতু, তারপর একটা অন্তস্থ জকার লাগান লিখ্যা, তারপর আমি কি বলেছি সবসময় আত্মনেপদের মতো রূপ হয়। তাহলে যদি লট লকার হয় তাহলে সেবাতে যেমন হয় সেরকমই কি হবে লিখ্যাতে, ঠিক আছে। লট লকারের ক্ষেত্রে যেমন হচ্ছে সিসে বা হয় সেরকম হবে লিলেখা, ঠিক আছে। এইভাবে এবার শেপ ধাতুর আপনাকে তার জন্য কি করতে হবে, 10টা লকারে স্পষ্টভাবে প্রতিটা লকারের 9টা 9টা করে রূপ, অর্থাৎ 90টা রূপ একদম জলের মতো মুখস্থ রাখতে হবে। কারণ কি, যত পরস্ময়পদ ধাতু আছে, যত আত্মনেপদ ধাতু আছে, সেগুলো যখন কর্মনীতে হচ্ছে মেন ধাতুর পর একটা অন্তস্থ জকার লাগাচ্ছেন ঠিকই, কিন্তু তারপর যেমন সেবাতে সেরকম লিখিয়াতে, তাহলে সেবার জায়গায় শুধু লিখিয়াটা যোগ করছেন, বাদ বাকি কিন্তু তে এতে অন্তে যেমন যোগ করছেন সেবাতে সেবেতে সেবান্তে, এখানেও কিন্তু লিখিয়াতে লিখিয়েতে লিখিয়ান্তে, ঠিক আছে। তারপর হচ্ছে লং লকারের ক্ষেত্রে যেমন অসেবতা অসেবতাম অসেবন্তা, সেরকমই অলিখ্যতা অলিখ্যতাম অলিখ্যান্তা, এইভাবে যোগ করতে হবে কিন্তু, ঠিক আছে। তার জন্য সেব ধাতুর 10টা লকার স্পষ্টভাবে ভালোভাবে মুখস্থ করতে হবে। না স্যার, ওই যে বলছি অলিখত, যেমন অলিখতকে আমি কি অলিখতটা ধরেই কি জফল ইয়ফলাটা যোগ করব না? না, শুধুমাত্র লকার, আমি কি বললাম মূল ধাতু কি লিক ধাতু, তাহলে মূল ধাতু লিক নেবেন, তার সঙ্গে একটা অন্তস্থ জকার যোগ করে দেবেন লিখ্যা। এরপর যেহেতু লং লকারে আর লুং লকারে আর লিং লকারে একটা অকার যোগ হয় ধাতুর আগে, অযোগ করে দিলেন, তাহলে অলিখ্যা। এরপর শেপ ধাতুর যেমন রূপ হয় অসেবতা অলিখ্যতা, অসেবতাম অলিখ্যতাম, অসেবন্তা অলিখ্যান্তা, ঠিক আছে। এইভাবে বাকি যেই সমস্ত লোট লকার হোক বিধিলিং লকার হোক, যেখানে শেপ ধাতু যেমন রূপ তেমন রূপ করবেন, কিন্তু তার আগে ধাতু অন্তস্থ জকার একটা লাগাবেন। আর লুং লং লিং এগুলোর ক্ষেত্রে ধাতুর আগে একটা অকার অবশ্যই যোগ করে নেবেন। তাহলে মানে ভবিষ্যৎকাল লিটে যেমন লেখির সতে জফলা যোগ হয়ে যাবে। হ্যাঁ, লেখির সাথে, ঠিক আছে। ঠিক আছে। এবার এগুলো আপনারা কি করবেন, শুধুমাত্র এগুলো মানে সব সব ধাতুর ক্ষেত্রে তো আবার সব নিয়ম একই থাকে না, কিছু কিছু ধাতুর ক্ষেত্রে নিয়ম চেঞ্জ হয়, ঠিক আছে। তো সবকিছু আমরা মানে খুঁজে আপনাদের বলে দেওয়ার সময় হয় না, যেহেতু আপনাদের তো অনেক কিছু করাবার থাকে আর সময়টাও বড্ডই অল্প। তাই আপনাদের কি করতে হবে, নিজে নিজে কিছু জিনিস খুঁজতে হবে, তাহলে কি হবে আপনারা নিজেরা খুঁজলে সেই জিনিসটা আরো দৃঢ় হয়। এরপর ধরুন সেখানে খুঁজতে গিয়ে আপনার কিছু জটিলতার সম্মুখীন হতে হলো, অথবা আপনি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, সেগুলো যদি আমাদের বলেন তাহলে আমরা অবশ্যই আমাদের যেইটুকু মানে সাধ্য আছে তার থেকে যদি সেটা ব্যবস্থা কিছু করা যায় সেটা আমরা অবশ্যই করব, এবং যথাসাধ্য আপনাদের সঙ্গে আমরা সবসময় থাকবো। কিন্তু পুরোটাই মানে একদম আদি থেকে অন্ত সম্ভব নয়, ঠিক আছে। তাও যতটুকু আপনাকে বললে বুঝতে পারবেন সেটা আমি বললাম। এরপর আপনি নিজে খুঁজবেন কিছু উদাহরণ। আমি আপনাদের বারবারই বলি যে শুধুমাত্র এই ক্লাসে আমি হয়তো কিছু উদাহরণ প্র্যাকটিস করলাম, ঠিক আছে, করালাম আপনাদের, সেগুলো প্র্যাকটিস করে আপনারা যে কর্তৃবাচ্য কর্মবাচ্য পুরো মাথায় রেখে দিতে পারবেন তা কিন্তু নয়। বাড়িতে আপনাদের নানান কাজ থাকে, ঠিক আছে, তার মধ্যেও আপনারা সংস্কৃত ভাষা শিখছেন, এটা খুবই একটা মানে
কি বলবো, মানে প্রশংসার বিষয়। অতি কিন্তু তার সঙ্গে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যদি আপনারা সারা দিন কিংবা সারা সপ্তাহের মধ্যেও 5-7 মিনিট বসেও আপনারা সারাদিন তো বাড়িতে কিংবা যে যার কাজের জায়গায় অজস্র বাক্য প্রয়োগ করেন। সেই বাক্য থেকেই একটা বাক্য আপনি বাংলায় লিখুন, লিখে সেটাকে অনুবাদ করুন। এখন সেখানে অনুবাদ করতে গিয়ে কোনো কি ধাতু হবে খুঁজে পাচ্ছেন না, কিংবা কোন শব্দের কি সংস্কৃত শব্দ হবে বুঝতে পারছেন না, সেগুলো আমাদের জিজ্ঞাসা করুন। আমরা আপনাদের সব বলে দেবো, ঠিক আছে? কিন্তু নিজে থেকে কিছু করার চেষ্টা করুন। শুধুমাত্র ক্লাসে যেই সমস্ত উদাহরণ বলা হচ্ছে, ঠিক আছে, ক্লাসে এখানে লট লকার দেখানো হচ্ছে, আপনি নিজে কিছু লং লকারের প্রয়োগ খুঁজুন। যেটা কর্তরি আছে সেটাকে কর্মণি করলে কি হবে সেটা দেখুন। কিছু গুগল এখন আছে, ঠিক আছে, গুগলে সার্চ করে না পেলে তখন আমাদেরকে বলুন, আমরা উদাহরণ রূপ কি হবে সেই সমস্ত বলে দেবো, ঠিক আছে? তাই বারবার বলছি, আপনারা সপ্তাহে একদিন যেহেতু ক্লাস থাকে, বাকি যে 6 দিন আছে তার মধ্যে 6 দিনের মধ্যে প্রতিদিন একটা করে বাক্যও যদি আপনারা নিজেরা লেখেন, সেগুলোর বাচ্য পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আমি পড়িয়ে যতটা না আপনাদের শেখাতে পেরেছি, আপনি নিজে নিজে পড়ে তার থেকে বেশি শিখতে পারবেন, ঠিক আছে? তাই এটা আমি সবসময় সব ব্যাচকেই বলে আসি। আপনাদের কাছেও আমার মানে কি বলবো, অনুরোধ রইল এটা। শুধুমাত্র এখানে যে আমি 5টা 6টা 7টা 8টা উদাহরণ করাচ্ছি, সেগুলো আপনারা করছেন, ঠিক করছেন, হয়তো কিছু জায়গায় ভুল হচ্ছে, ভুলটা ঠিক করে নিচ্ছেন, এগুলো তো অবশ্যই করবেন, ঠিক আছে? এগুলো তো করতেই হবে, যেহেতু এগুলো ক্লাসের মধ্যে আমি দিচ্ছি। তারপর হয়তো আমি আপনাদের বললাম না যে আপনারা বাড়ি থেকে কিছু কাজ করে আনবেন, কিন্তু আপনারা নিজেরা করে আমাকে দেখাতেই পারেন। আপনারা নিজেরা যদি করে দেন তাহলে আমি বাধ্য আপনাদের ভুল ঠিক করে দেওয়ার জন্য, কিংবা আপনারা যেগুলো করছেন সেগুলো দেখবার জন্য, ঠিক আছে? কারণ আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা ওটা রয়েছে, যে আপনি নিজে থেকে কিছু আগ্রহ দেখাচ্ছেন, সেটা আমাকে ঠিক করে দেওয়া কিংবা সেখানে সংশোধন কিছু করার থাকলে করা ইত্যাদি, ঠিক আছে? তাই এই কর্তৃবাচ্য কর্মবাচ্য আজকে আমি একটা ক্লাসে পড়ালাম। এখন 6টা দিন আপনাদের হাতে সময় রইলো, আপনারা নিজেরা কিছু বাক্য ভাববেন, হয়তো কিছু বই পড়ে কিছু বাক্য পেলেন, ঠিক আছে? এইভাবে নিজেরা বাক্যগুলো লিখবেন, পড়ে কর্তরি কি বাক্য হবে সেটা লিখবেন, তার ঠিক নিচে কর্মণি কি বাক্য হবে সেটা লিখবেন। তাহলে আপনাদের বাচ্য পরিবর্তন করতেও সুবিধা হবে এবং মনে রাখতেও সুবিধা হবে, ঠিক আছে? আপনারা নিজেরা কিছু বাক্য সংগ্রহ করুন। আমি আপনাদের আজকে এটাই বলছি, আমি আজকে নিজস্ব কিছু কাজ দিচ্ছি না। আপনারা নিজেরা যে কোনো 5টা 6টা যটা পারবেন বাক্য ভাববেন, সেগুলোর কর্তরি এবং কর্মণি দুটোই করবেন। করতে গিয়ে যদি কিছু সমস্যা হয় আমাকে জিজ্ঞাসা করবেন, না হলে আমাকে কাজগুলি করে ছবি তুলে পাঠাবেন, ঠিক আছে? আমি আপনাদের ঠিক ভুল সংশোধন করে দেবো। আপনারা যারা আমাকে কাজ পাঠানো হয়তো দেখেছেন যে আমি হয়তো দিনের দিন না চেক করে দিলেও আমি অবশ্যই চেক করে দিয়ে আপনাদের কি ভুল থাকে সেগুলো ঠিক করে দিই, ঠিক আছে? তাই কোনো অসুবিধা নেই, আপনারা ভুল করুন, ঠিক করুন, কিন্তু করুন। বাক্য আপনারা নিজেরা মানে খুঁজে বার করুন, অনুবাদ করুন এবং বাচ্য পরিবর্তন করুন। তারপর কিছু সমস্যা হলে আমরা আছি, ঠিক আছে? তাহলে কর্তৃবাচ্য আর ঠিক আছে, কর্মবাচ্য থেকে ঠিক আছে। কারো কিছু যদি প্রশ্ন থাকে তাহলে আজকে করতে পারেন, যেটা এতক্ষণ পড়ানো হলো। मम एकः प्रश्नः अस्ति। कथयतु, किं कः प्रश्नः? अ, आत्मनेपदी धातः लिट् लकारे হুম, বা लिट् लकारस्य कर्मणि হুম। रूपस्य किमपि परिवर्तनं भवति वा? प्रायः न মানে भवति। যদি আমি লিট লকারের আত্ম কিছুই তো পরিবর্তন হবে না, কারণ অলরেডি তো জ আছেই, হুম, হুম, হুম। মানে প্রায়ः, একই রূপ হবে। যদি আত্মনেপথী ধাতু হয় ওটাকে যদি কর্মণিতে করি আমি, হ্যাঁ, প্রায় একই লিট রকম। লকারের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, প্রায় একই রকম রূপ হয়, ঠিক আছে? আর শুধুমাত্র ওখানে এটাই যদি টি থাকে, পরস্মৈপদী, টি থেকে তে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, না আত্মনেপথী ধাতুটা হলো যেমন সেবির সাথে, ওটা তো সেবির সাথে অলরেডি তে আছেই, হুম, হুম। তাহলে ওখানে কিছু পরিবর্তন হচ্ছে না। না, না, না। আচ্ছা, নরেন্দ্র বাবু বলুন কি প্রশ্ন? স্যার বলছি, আপনার যদি আজকের পাঠ মানে সম্পূর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে আমি একটু কিছু বলতে চাইছি।
হ্যাঁ বলুন। বলবো স্যার? হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বোধহয় আপনার সাথেই আমার এটা গত সপ্তাহে এরকম কথা হয়েছিল যে আমি জানতে চেয়েছিলাম যে এই কোর্সটার লার্নিং অবজেক্টিভসটা কি। হুম কারণ কি, আমি এই যে আপনাদের পড়ানোর মানে ধরন, এটার সঙ্গে আমি ঠিক অভিযোজিত নয়। মানে আমি বলেছিলাম বোধহয় যে আমি অফলাইনে পড়েছিলাম এবং একজন স্যার সপ্তাহে একদিন পড়াতেন হুম এবং তিনজন স্যার সপ্তাহে 3 দিন পড়ান। এটার সঙ্গে আমি ধাতস্থ নই, ঠিক ঠিক হুম আছে। তো এবার যেহেতু আমি অফলাইনেই পড়েছি, অনলাইনে তো আমি পড়িনি, তো আমি গবেষণাও করি প্লাস ছাত্র পড়ানো এবং প্রাইভেট স্কুলে। তো হুম। আমি সব ব্যাপারটাকে একসাথে করে উঠতে পারছি না। আর এই ক্লাসগুলো রেকর্ডিং হচ্ছে, তো আমি শিক্ষক হিসাবে আপনার কাছে জানতে চাইছি, সেটা আমার জায়গা থেকে হয়তো আমি একটু স্লো লার্নার স্যার। তো হুম। আপনি যদি মনে করেন যে বলবেন না স্যার, আপনি বলে দিতে পারেন, কিন্তু এটা প্রকাশ্যে এইভাবে বলছেন কেউ যে আপনি ক্লাস দেখে আসবেন, আপনি ক্লাসগুলো রেকর্ডিংগুলো শুনে আসবেন, এগুলো খুবই মানে মানে হতাশা ব্যঞ্জক আমার কাছে। না না, ঠিক এটা আছে, এটা আপনি আপনাকে বললাম যে আমি কিন্তু এটা যদি ফার্দারও শুনি, কিন্তু আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। কারণ আমি প্রথমেই বললাম স্যার, আমি এই সিস্টেমের সঙ্গে ধাতস্থ নয়। আমরা হুম একদিন রবিবার ক্লাস করতে যেতাম স্যার স্বামীজির বাড়ির ওখানে নিবেদিতা ভবনে। আর এবং আমরা সারাটা সপ্তাহ ধরেই হোমওয়ার্ক করতাম। আমি এমনিতেই অনেকগুলো বিষয়ে নিজেকে জড়িয়ে রেখেছি। আমি অনেক সময় ভাবি স্যার এই কোর্সটা আমি টানতে পারছি না, আমি ছেড়ে দেবো। অনেক সময় মনে হয় যে আমি ঠিক টিচারদের দেওয়া হোমওয়ার্কগুলো আমি করতে পারছি না, আমি ছেড়ে দেবো। আমার অনেক সময়ই মনে হচ্ছে, কারণ আমরা এতটা সময় স্কুলের কাজে এঙ্গেজ থাকি, প্রাইভেট স্কুল বুঝতেই পারছেন। হুম 10-12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা প্রেজেন্টেশন বানানো, ছাত্রদের পড়ানো। হ্যাঁ, এবার আমি অনেক সময় টাইমে আপনাদের হোমওয়ার্ক আমি জমা দিতে পারি না। মানে আমার কাছে এটা খুবই আমার নিজের খারাপ লাগে বলতে, এবং এটা আমি প্রকাশ্যে বললামও। কিন্তু কেউ একজন বলছেন এইভাবে, এটাও খুবই খারাপ লাগে। কারণ এগুলো ক্লাসগুলো রেকর্ডিং হচ্ছে এবং ইউটিউবে এটার একটা মানে নথি রয়ে যাবে। কেউ যদি হুম। শোনেন এটা ভবিষ্যতে, আমার তো নিজের খারাপ লাগলোই। হ্যাঁ, এবং আরো যারা শুনবে সেটাও খুবই দুঃখজনক ব্যাপারটা। হ্যাঁ, আমি না শিক্ষক হিসেবে আপনি, আপনার কাছে জানতে চাই, আপনি না পারলে আপনি বলেই দেবেন যে স্যার না, আপনি পড়ে আসবেন, আপনি পিছিয়ে আছেন। কিন্তু কারো কাছ থেকে এটা শোনাটা খুবই খারাপ লাগে। দেখুন আপনি যেটা বলছেন সেটা ঠিক, ঠিক আছে। কিন্তু আপনি এটা মানে, হ্যাঁ আমিও ওটা ওইভাবে নিইনি, ঠিক আছে। ঠিক আছে, অসুবিধা নেই, উনি বলেছেন আপনার বোঝা, মানে আপনি বুঝতে পারেননি তাই আমি আরেকবার বলে দিলাম, ঠিক আছে। ওটা ওইভাবে নেবার কোনো কিছু নেই নরেন্দ্রবাবু। আর আমি বলছি, সবাইকেই বলছি যে এইভাবে পরে ক্লাসে কখনো এভাবে বলবেন না কেউ কাউকে, ঠিক আছে। কারণ সকলে তো সমানভাবে সবকিছু বুঝতে পারে না। তো ওনার যেহেতু সমস্যা ছিল উনি বলেছেন। আর আমি এমনিতেও আপনাদের প্রথম দিন ক্লাসেই বলেছি যে যার যতটা বুঝতে অসুবিধা হবে, একবার দুবার তিনবার যতবার খুশি আপনারা জিজ্ঞাসা করবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমি সেই সকলকে জায়গাটা এটা, থেকেই আমি বলছি যে আপনারা শিক্ষকরা যতটা ধৈর্য দেখাচ্ছেন, আমি নিজেও মানে খুবই মানে খারাপ লাগে বলতে, যে আমি অতটা পেরে উঠছি না আপনাদের সাথে, চলতেই পারছি না। শুভদীপ স্যারকে দেখি, আমি তো পারি না সত্যি সানস, আমি বলতেই পারি না, কিন্তু স্যার লেগে থেকে আমাকে দিয়ে কাজটা করিয়ে নেন। এবং হুম, ক্লাস মানে লাইভ ক্লাসে উনি আমাকে দিয়ে মানে আমি পারি না স্যার বলতে, একদম আমার স্বীকার করতে একটা দ্বিধা নেই। একটা মানে একদম একদম পরিষ্কারভাবে বলছি, আমার একটুও দ্বিধা নেই বলতে যে আমি পারি না স্যার। হুম। সত্যি সানজ তব তো উনি পড়াচ্ছেন, আমি মানে ধাতস্থ হতেই পারছি না, কারণ আমি এতটাই ব্যস্ত থাকি স্যার, মানে আমি বলে বোঝাতে পারবো না। তারপরেও স্যার ছাড়ছেন না, কিন্তু আমি স্যারের সাথে সাহায্য নিয়ে ওই ক্লাসেই আমি স্যারকে চেষ্টা করে আমি স্যারকে বলার চেষ্টা করছি। তারপর বলছেন হ্যাঁ ঠিক আছে। আমার অনেক সময় মনে হয় যে কোর্সটা আমি ছেড়ে দিই, কারণ আমি 3জন শিক্ষক, 3জনের আলাদা হোমওয়ার্ক, 3জনের আলাদা ক্লাস ওয়ার্ক, আমি পেরে উঠছি না। এবং এই কাজগুলো আমি ছেড়ে দিতে পারছি না, যে গবেষণাটা ছেড়ে দেবো বা ছাত্র পড়ানো ছেড়ে দেবো। আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনাকে অত চাপ নিতে হবে না। আস্তে আস্তে আপনি যেটুকু বুঝছেন, ঠিক আছে, বুঝবেন অবশ্যই। আর যদি মানে ক্লাসের বাইরেও আপনার কিছু বুঝতে সাহায্য লাগে, তাহলে আমি অবশ্যই আপনার পাশে আছি, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে। আর আজকে যেটা হলো সেটা আমরা সকলেই তো এখানে বন্ধুর মতো কিংবা একসঙ্গে সবাই মিলে শিখতে এসেছি, ঠিক আছে। তাই নিজেদের মধ্যে স্যার এটা 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 আমাদেরও একটু খারাপ লেগেছে। কারণ যে প্রত্যেকেরই অনেক কোশ্চেন থাকতে পারে, হয়তো কোশ্চেনটা আমার কাছে হয়তো শক্ত কিন্তু অন্যান্যর কাছে হয়তো সহজ হয়ে আছে।
কিন্তু সে তো জিজ্ঞেস করতেই পারে, এই হ্যাঁ হ্যাঁ জিনিসটা ঠিক তো আছে। জিজ্ঞাসা করা সহজই। কারণ নরেন্দ্রনাথ আমার সঙ্গেও একদিন আমাকে করেছিল, কন্ট্যাক্ট করেছিল, আমিও চেষ্টা করেছি, হয়তো আমার হয়তো সময় হয়নি কখনো, হয়তো চেষ্টা করেছি ওকে বুঝিয়ে দেওয়ার। তবে স্যার ওর তো ব্যক্তিগত একটা জায়গা আছে, ও তো আপনাকে জিজ্ঞাসা করতেই পারে, সেটা হয়তো অবশ্যই। খুব সিলি কোশ্চেনও হতে পারে, কিন্তু হুম। এটা তো ওর ওর ক্ষেত্রে তো এটা তো ঠিক, মানে আমরা তো সকলেই ওকে অ্যাসিস্ট করার চেষ্টা করব, অবশ্যই যেভাবে অবশ্যই হয় একই সেই জন্য গ্রুপে আছি যখন ওকে একই অ্যাসিস্ট করার চেষ্টা করব। সেই ও জন্যই যাতে আমি ডিজার্টেড না হয় সেই ব্যবস্থায় আমাদের করা উচিত। হুম 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 আমি কাউকে সেই এটাকে জন্যই বললাম যে ওনার যেহেতু কাউকে অসুবিধা ছিল আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করেছি, মানে হ্যাঁ, এর মধ্যেই যেটুকু বলার, তো সেটা আমি চেষ্টা করেছি, ঠিক আছে। ঠিক আর ঠিক। নরেন্দ্রবাবু আপনাকেও বলছি, অর্পিতা ম্যাডাম আপনাকেও বলছি, আর বাকি যারা আছেন তাদেরকেও বলছি, যেহেতু আমরা এখানে সবাই মিলে বন্ধুর মতো শিখছি কিংবা সবাই মিলে একসঙ্গে শিখতে এসেছি, তাই এটা যেটা হয়েছে অত মানে আমি মানছি একদিক থেকে ব্যাপারটা একটু খারাপই হয়েছে, কিন্তু মানে পরবর্তীকালে এটা নিয়ে আর আবার আমাদের মধ্যে কারোর মধ্যে কোনো যেন বিদ্বেষ না থাকে, ঠিক আছে। তো আজকে যেটা হলো সেটা যেন এখানেই মিটে যায়, এবং পরবর্তী থেকে যার যত প্রশ্ন আছে সে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আমার যতটা সাধ্য অবশ্যই চেষ্টা করব উত্তরটা দিয়ে দেওয়ার, এবং বাকিদেরও বলছি আপনারা সেগুলো জানতে পারেন, কিন্তু যেহেতু যিনি জিজ্ঞাসা করছেন তার ওনার প্রশ্ন আছে বলেই উনি জিজ্ঞাসা করছেন, তাই এইভাবে কখনো কেউ কাউকে কিছু বলবেন না, ঠিক আছে, কারণ এটা একটু খারাপও ব্যাপারটা। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু সবাই একসঙ্গে শিখতে এসেছি এগুলো অত মনে রাখার কিছু নেই, ঠিক আছে। নরেন্দ্রবাবু ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই এখন আর। আপনার যদি জিজ্ঞাসা কিছু থাকে তাহলে আপনি আমাকে হ্যাঁ পাঠিয়ে হ্যাঁ দিয়ে ঠিক আছে ঠিক জিজ্ঞাসা আছে। করতে পারেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমাদের জানি না বলেই সকলকেই তো জিজ্ঞাসা শিখছি। করতে পারে। নরেন্দ্রনাথ বাবুকে আমারও রিকোয়েস্ট রইল, যদি ওনার কোনো দরকার থাকে আমাকেও জিজ্ঞাসা করতে পারে। আমি একদিন হয়তো কোনো অসুবিধে পড়েছিলাম, যদি দরকার থাকে আমাকেও প্রশ্ন করতে পারে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, অবশ্যই। হ্যাঁ আপনি তো অ্যাসিস্ট সাহায্য করেছেন নিতে পারে। আমাকে। আর প্রথম না না, কোনো একটা অসুবিধা কথাই, নেই। যে জেনে গেলে আর জিজ্ঞেস করবোই বা কেন, আর কোর্সে ভর্তি হবই বা কেন, সব নিশ্চয়ই যদি নিশ্চয়ই, জেনেই ঠিক। যাই। জানি না বলেই তো কোর্সে ভর্তি হচ্ছি। ঠিক ঠিক আছে, আছে হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার। আছে, তাহলে আজকে আর যদি কারো কিছু প্রশ্ন না থাকে তাহলে আমি এখানেই ক্লাস শেষ করব। আর অবশ্যই যেটা বললাম, আপনারা সকলে অবশ্যই নিজে নিজে 5-6টা করে বাক্য ভাববেন এবং সেগুলো অনুবাদ করবেন, করে আমাকে পাঠাবেন, ঠিক আছে। স্যার স্যার যেটা সেই রূপ ছিল স্যার, বিভিন্ন ধাতুর রূপ দেবেন হ্যাঁ, বলেছিলেন। ওগুলো ওই যেদিন আত্মনিপদ আর পরস্মৈপদ পড়াবো একসঙ্গে দিয়ে দেবো, ঠিক আছে। এখনো ভাববাচ্যটা তো বাকি, আগে ভাববাচ্যটা বলে নিই, তারপর ওই ধাতু রূপগুলো আর ওই আত্মনিপদ পরস্মৈপদ পরের দিন ক্লাসে একসঙ্গে আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার। হুম, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম সকলকে, নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, শুভরাত্রি।